আমি হচ্ছে কি আজকে ক্লাসে যেটা করব সেটা হচ্ছে একটু পরে ওয়েটিং রুমটা অন করে দিব, সো দ্যাট ওই সময়ের পরে আসলে যারা যারা জয়েন করবে তাদের কাউকে আমি আজকে ক্লাসে অ্যাড করব না, যেহেতু টাইমিং এর একটা বিষয় আছে। অ্যান্ড আমিও খুব প্রেশার নিয়ে ক্লাসগুলো নিতে হচ্ছে আমাকে। তো আমার কাছে ক্লাস অ্যাটেন্ডেন্সটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আপনারা যখন কষ্ট করে ক্লাসটা করছেন, আমিও কষ্ট করে ক্লাসটা নিচ্ছি। সো কেউ একদম ক্লাস মোমেন্টে এসে অ্যাটেন্ডেন্স পেয়ে যাবে, এটা আমার ক্লাস আসলে হবে না। আহ সবকিছুরই একটা দেখা যায় রুলস মেক করলে সেটার হচ্ছে গিয়ে সেটার, তো আমরা সবাই লুপ হোল বের করি, যেমন এটা একটা লুপ হোল আপনারা বের করেছেন, যেহেতু আমি নেক্সট ক্লাসের অ্যাটেন্ডেন্সটা তখন কাউন্ট করি, তখন দেখা যায় যে অনেকে লেট জয়েন করেও বলেন যে নেটওয়ার্কের জন্য, এটার জন্য, সেটার জন্য সমস্যা ছিল, অ্যাটেন্ডেন্সটা ম্যাম দেন। এখন ওই যে আপনাদের বলছিলাম যে আপনাদের অ্যাটেন্ডেন্স অটো জেনারেটেড হয়, ওখানে কিন্তু পুরো ইনফরমেশনটা আমি পাই যে আপনি কখন জয়েন করছেন না করছেন। তো আসলে এই জিনিসগুলো ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে ক্লাস করলে একদম প্রপারলি করব, না হলে নাই। বাট আমি এটা বারবারই বলেছি যে ক্লাসটা করার ব্যাপারে আমি খুব এমফাসাইজ করি, এবং আমি বলি যে ক্লাস করলে আসলে আপনারা শিখবেন, না শেখার কোনো বিষয় কিন্তু এখানে নাই। আচ্ছা, let's start today's class. This is officially our lecture 9 of engineering economics, and today we will discuss again from the chapter 3, which is about the demand supply. Today we will find out the balancing situation of demand supply, which is called equilibrium. So how we can find out the equilibrium? Yes, বলেন। স্ক্রিন শেয়ার হয় না বেবি। না, আমি এখন শেয়ার করিও নাই। ওকে ম্যাম। So how we can find out the equilibrium, and what are the factors behind it to reach in the equilibrium? Equilibrium কিভাবে রিচ করব, মেইনলি এটাই হচ্ছে বিষয়। এবং দেখবো যে কোন কোন ফ্যাক্টরের কারণে ওই ব্যালেন্সিং সিচুয়েশনে আমরা থাকবো, কোনোভাবেই সেখান থেকে আমরা ডেভিয়েট করব না। এই জিনিসগুলো সম্পর্কে খুব ডিটেল আমরা আজকে জানতে পারবো। সো এই স্লাইডটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে, যেটা চ্যাপ্টার 4 এর আমাদের যেটা স্লাইড, লাস্ট ক্লাসে আপনাদের সিআর এটা শেয়ার করছিলেন, এবং সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ক্লাসও করছিলাম। তো এটা কিন্তু আমাদের সাথে শেয়ার করা ছিল, এবং এখানে আমরা ডিমান্ড পোর্শনটা কমপ্লিট করে আসছি। ডিমান্ড, আমাদের সাপ্লাইটা আমরা স্টার্ট করেছিলাম, এবং সেখানে আমরা সাপ্লাইয়ের ডেফিনেশনটা পর্যন্ত পড়েছি, তাই না সিআর? কেউ একজন আমাকে একটু বলেন, লাস্ট ক্লাসে আমরা কতটুকু শেষ করেছি? সাপ্লাই ডেফিনেশন পড়েছি অ্যাজ পার আই রিমেম্বার। দেন আমরা আমরা ফ্যাক্টরস গুলো নিয়ে পড়েছি, যে কোন কোন ফ্যাক্টর সাপ্লাই করা হয়েছে আর ফ্যাক্টরস করা হয়েছে। সরি বুঝিনি, আবার একটু বলবেন? ম্যাম বলছিলাম যে ল অফ সাপ্লাই করা হয়েছে আর ফ্যাক্টরস পড়ানো হয়েছে আর কি। ল অফ সাপ্লাই পড়িয়েছি, ফ্যাক্টরস গুলো পড়িয়েছি, এই তো? জি ম্যাম। ল অফ সাপ্লাই পড়িয়েছি, ফ্যাক্টরস গুলো পড়িয়েছি, এরপরে তো আর লটা তো দেখাই নাই। লটা দেখিয়েছি? আচ্ছা, লটার এমনি কথা বলেছি, কিন্তু লটা তো আর দেখাইনি, তাই না? হ্যাঁ, ওটাই জিজ্ঞাসা করছি যে লটা দেখিয়েছি কিনা, ওটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে সেটাতে যাব, এবং দেন একইভাবে আমরা দেখবো যে ডিমান্ডের মতো ভাবে আসবে, যে মানে যে শিফটিং এর যে রিজন গুলো দেখেছে, এটার কারণে শিফটটা কেমন হয়, অর্থাৎ অ্যালং এ সাপ্লাই কার্ভে আমরা চেঞ্জেস গুলো দেখবো, ওভারঅল একটা সাপ্লাই কার্ভের যে মুভমেন্ট যেটা, সেটাও আমরা দেখবো। ফাইনালি আমরা ওইটা থেকে ইকুইলিব্রিয়ামে আসা শুরু করবো। সো আবার একটু শেয়ার করি, ওয়েট আ মিনিট। এই স্লাইডটা শেয়ার করা আছে, এটাই বলছিলাম। সরি সরি, আমি ইকুইলিব্রিয়ামটা শেয়ার করেছি। তো এই স্লাইডটা অলরেডি, মানে আমাদের যে ডিমান্ড সাপ্লাই যে স্লাইডটা আছে এটা শেয়ার করা আছে, ইকুইলিব্রিয়ামটা এখনো করিনি। ইকুইলিব্রিয়াম যদি আজকে অবভিয়াসলি ইকুইলিব্রিয়ামটা আমি শেষ করবো ইনশাআল্লাহ, তো তখন আমরা হচ্ছে কি ইকুইলিব্রিয়ামের স্লাইডে যাব। সো যেটা বলছিলাম যে দেয়ার আর সাম ফ্যাক্টরস ফর হুইচ ইউর সাপ্লাই কার্ভ উইল চেঞ্জ। আমরা দেখবো যে সাপ্লাইটা, মানে প্রাইস ব্যতীত যে কিছু ফ্যাক্টরস ছিল যেটা কারণে আমাদের সাপ্লাইটা, অর্থাৎ মার্কেটে আমরা কতটুকু প্রোডাক্ট সাপ্লাই দিব সেটার একটা চেঞ্জেস আসে। So one of the reason is the cost of factors of production, that means the costing of raw materials, then price of the related product, then expected future price for the supplier, then the number of supplier in market, then technology, then the state of the nature. State of the nature means the weather condition. Say for example, আমি এই বছরে যেটা হচ্ছে যে we are expecting our crop production will slightly fall. Why?
because this year the rainy season we are facing a rainy season which is a little bit longer than the previous year, so that what happened, the flood will come, it will destroy some crops. Then যখন ক্রপের একটা সিজনে ক্রপ যখন ডিস্ট্রয় হয়, এর সাথে কিন্তু সিমিলারলি আপনারা যারা গ্রামের দিকে আছেন তারা হয়তো এটা জানেন যে জাস্ট ধানটা কাটলেই কৃষকরা কিন্তু আরেকটা ফসল আমরা বুনে দিই। এখন যদি আমার টাইমটাই যদি ডিলে হয়ে যায় আমার ফ্লাডের কারণে বা হেভি রেইনফলের কারণে, যেটা হবে যে আমার ওই টাইমিংটা ডিলে হয়ে যাবে। তখন কিন্তু দেখা যায় যে যেই সময় আমরা হয়তো কিছু ভেজিটেবল এক্সপেক্ট করছিলাম সেটা কিন্তু আমরা পাবো না। এই ধরনের কিছু কারণে এই যে দেখেন এখানে কিন্তু আপনার কোনো ফল্ট নাই, অর্থাৎ আপনি কিন্তু চেষ্টা করছেন যে প্রোডাকশনটা যাতে হাই হয়, কিন্তু দেখা যাচ্ছে যে স্টেট অফ নেচারটাই আমাকে হচ্ছে কি সাপোর্ট করছে না, দ্যাটস ওয়াই মাই প্রোডাকশন ডিক্লাইন। তো এরকম সিচুয়েশন গুলো কিন্তু হতে পারে। আবার অনেক বছরে দেখা যায় যে আমরা তেমন কিছুই করি না, কিন্তু দেখা যায় যে ফলনটা অনেক ভালো হয়। যেমন এই বছর যদি ফ্লাড হয়, অবভিয়াসলি এর পরের সিজনটাতে আপনার হচ্ছে গিয়ে দেখবেন যে ওইভাবে ফার্টিলাইজার না দিলে বা ওইভাবে টেক কেয়ার না করলেও দেখা যাবে যে আমাদের দেশে প্রোডাকশন কিন্তু ভালো হবে। কারণ যখনই ফ্লাড হয় এটার সাথে পলি মাটি আসে। তো পলি মাটি যেটা করে, পলি মাটি হচ্ছে খুব ফার্টাইল হয়, যেটা আমাদের ল্যান্ডকে খুব ফার্টাইল করে, সো দ্যাট তখন দেখা যায় এর পরের যে ফসলটা হয় সেটা কিন্তু বেশ ভালো অতি ফসল আমরা যেটাকে বলি সেটা পেয়ে যাচ্ছি। এরকম দেখা যাচ্ছে যে নেচারের উপরও অনেক সময় কিন্তু ডিপেন্ড করে যে আমার মার্কেটে কোন প্রোডাক্ট আমি সাপ্লাই করবো বা আমার সাপ্লাইটা কেমন হবে। সে ফর এক্সাম্পল সৌদি আরবিয়া, ওরা যত যাই করুক, ওরা কি আমাদের মতো করে রাইস বা সুগার ক্যান বা জুট এটা প্রডিউস করতে পারবে না, বিকজ তাদের এনভায়রনমেন্ট সাপোর্ট করছে না। ইভেন আপনি হয়তো ভাবছেন যে সৌদি আরবে ওখানে তো ডেজার্ট, ম্যাডাম আমি কানাডাতে পারি, কানাডাতেও হবে না, বিকজ কানাডা যদিও নেচার অনেক ভালো কিন্তু ওদের ওখানে স্নোফল হয়, সো ওখানেও কিন্তু ক্রপ প্রোডাকশন অনেক লো। বাংলাদেশের মতো যারা আমরা ট্রপিক্যাল এরিয়াতে আছি, বাংলাদেশ যদিও ট্রপিক্যাল এরিয়াতে পড়ে না, বাট যেহেতু আমরা সি সাইডে আছি, তো এই ধরনের এরিয়া গুলোতে দেখা যায় যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এনভায়রনমেন্টে এমন ভাবে যে আমাদের কিন্তু ক্রপ প্রোডাকশনটা ভালো হয়। এই যে এই ধরনের সিচুয়েশন গুলো যখন আমরা পাবো, দেখা যাচ্ছে যে আমি কিছু না করেই জাস্ট ফর মাই এনভায়রনমেন্ট আমি কিন্তু প্রোডাকশন হাই পাচ্ছি। তবে লাস্ট পয়েন্টটা নিয়ে অনেকক্ষণ বলছিলাম, অনেকে এটা বুঝে না যে কেন হচ্ছে কি স্টেট অফ দ্য নেচারটাকে আমরা সাপ্লাই একটা রিজন বলছি, এটার ক্ষেত্রে এটা আসছে একদম টোটালি নেচারের উপর ডিপেন্ড করে আমাদের কিছু প্রোডাকশন বাড়ছে, আমরা আসলে সেটাতে ফোকাস করার চেষ্টা করছিলাম। ওকে, নেক্সট সো দ্যাট হোয়াট উইল হ্যাপেন, এটা আমি লাস্ট ক্লাসে একটু জাস্ট আলোচনা করেছিলাম, বলেছিলাম যে যদি আমাকে ইউনিভার্সিটি অনেক বেশি ফ্যাসিলিটিস দেয় বা ইউনিভার্সিটি যদি একদম নর্মালি চিন্তা করে, ধরেন এখন আমাকে ইউনিভার্সিটি অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে, যেমন টু বি অনেস্ট গ্রিন যা পে করে এর থেকে যদি আমি এখন অন্য কোথাও সুইচ করে যাই, আমি গ্রিনের পচা কথা বলছি না, অন্য কোথাও সুইচ করে যাই সেখানে হয়তো আমি আরো ভালো স্যালারি পাবো। এন্ড ওয়াই আই এম ইন গ্রিন, দেখা যাচ্ছে যে গ্রিন থেকে আমি যে বেনিফিটস গুলো পাচ্ছি সেটা আমার জন্য হচ্ছে গিয়ে এই প্রাইসে আমি সাপ্লাই দিতে এগ্রিড। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে গ্রিন যদি আমাকে বেনিফিটস গুলো বাড়ায় দেয় তাহলে আমি কি করবো, আমি আরো বেশি বেশি সাপ্লাই দিব, এটাই বলছেন যে আমি আরো বেশি বেশি ক্লাস নিব বা ক্লাস নেওয়ার প্রতি বেশি ইন্টারেস্টেড হব, এরকম কিন্তু বিষয়গুলো কাজ করবে। তো ব্যাপারগুলো যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে যখন একজন সাপ্লায়ার দেখে যে তার প্রোডাক্টের প্রাইসটা হাই, ইটস মানে আমরা তো রেশনাল পিপল, মানে আমরা সবসময় একই রকম চিন্তা করি, দে আর কল্ড রেশনাল পিপল। সো আমরা যেহেতু রেশনাল পিপল, সো উই উইল থিঙ্ক এট দ্য সেম লেভেল, উই উইল থিঙ্ক এট দ্য মার্জিন। তো দেখা যায় যে আমরা কিন্তু হাই প্রাইসে আমরা একটু বেশি সাপ্লাই দিতে পছন্দ করি। একটু নিজে চিন্তা করেন, ধরেন এখন যদি আপনারা সবাই তো স্টুডেন্ট, এমন যদি হয় আপনাদেরকে এমন কোনো অফার দেওয়া হয় যেখানে ইউ উইল গেট হ্যান্ডসাম স্যালারি, আপনি কিন্তু স্টাডি করা বন্ধ করে দিবেন, কারণ তখন কি তাতে একটা লেবার সেল করতে যাবে, বিকজ নাও ইউ হ্যাভ অ্যান এক্সপেকটেশন দ্যাট ইজ in near future when you pursue your degree you will get a good job or you will get a good career with good salary। আর যদি সেটাই এখনই এনশিওর করা যায় কোনো একটা ওয়েতে যেখানে আপনি পাবেন, তখন কিন্তু আপনি আপনার প্রোডাক্ট মানে আপনি আপনার যে এটাকে কি বলা যায়
আপনার যে পটেনশিয়াল, যেটা আপনার যে মধ্যে যে স্কিলটা আছে, আপনি কিন্তু সেটা সার্ভিসটা দিতে ইন্টারেস্টেড হবেন। বিষয়টা আসলে এরকম, এটাতে খারাপ মানে বা নেগেটিভ সেন্সে নেওয়ার কিছু নাই। এখন কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা তার মানে হচ্ছে গিয়ে আমরা যদি একটা ভালো প্রাইস পাই তাহলে আমরা দেখা যায় যে সাপ্লাই দিতে চাই, এরকম একটা বিষয় তাহলে আমরা বুঝলাম। এখন কতটুকু সাপ্লাই দিব? দেখা যাচ্ছে যে যদি প্রাইসটা যথেষ্ট মানে যত বাড়ে তার সাথে আমাদের সাপ্লাই দেওয়ার প্রবণতাটা পজিটিভলি, অর্থাৎ পজিটিভলি দেখা যায় সেটা কিন্তু বাড়তে থাকে। তো ওটাই বলছিলাম, দেখা যাবে যে আমি অ্যাজ এ সাপ্লায়ার আমি যখন দেখবো যে আমি কেন গ্রিন আছে, ওটাই বলছি যে গ্রিন থেকে আমি এমন কোনো কিছু না একটা কিছু পাচ্ছি যে কারণে আমি এই প্রাইসে আমি এটা দিতে ইন্টারেস্টেড, অর্থাৎ এবং যদি গ্রিন আমাকে আরো বেনিফিটস দেয় তখন দেখা যাবে যে আমি কিন্তু গ্রিনের জন্য আরো বেশি কাজ করতে ইন্টারেস্টেড হব। তো বিষয়টা অনেকটা এরকম যে হাই প্রাইসে আমরা বেশি সাপ্লাই দিতে চাই বিকজ উই উইল গেট মোর বেনিফিটস, অ্যান্ড অ্যাজ এ সাপ্লায়ার অবভিয়াসলি এটা কনজিউমার এন্ড থেকে চিন্তা করা যাবে না, সাপ্লায়ার এন্ড থেকে চিন্তা করতে হবে। And as a supplier, when the price level is low, we will supply less because আমি যত বেশি সাপ্লাই দিব আমার তত বেশি বেনিফিট আসবে। তাহলে আমি কম সাপ্লাই দিব, তাহলে যদি প্রাইস লেভেল কমে যায় তাহলে অবভিয়াসলি আমি কম সাপ্লাই দিব যাতে আমার বেনিফিটটা মানে বেশি লস না হয় সেখানে। এই কারণে দেখবেন যে যখন প্রোডাক্টের প্রাইস বাড়ে, যেমন অনিয়ন প্রাইস নিয়ে আমরা লাস্ট ক্লাসে অনেক কথা বলেছিলাম যে the start of the lockdown in last year there was the onion price was too high and we in that time we purchased very little amount of onions. এই সিচুয়েশনটা কেন হয়েছিল? বিকজ তখন হচ্ছে গিয়ে as a consumer আমাদের কাছে মনে হচ্ছে at the high price we will purchase less, but ওই সময় যদি আপনি মার্কেটে যে দেখতেন যে প্রত্যেকটা শপে you will find out অনিয়ন্স, প্রত্যেকটা গ্রোসারিতে আমি তখন দেখেছি যে অনিয়ন পাওয়া যেত, বিকজ ওই সময় যে অনিয়নের প্রাইস লাইক হাইয়েস্ট 20 টাকা 30 টাকা পার কেজি, সেই অনিয়নের প্রাইস হয়ে গিয়েছিল 300 টাকা পার কেজি। সো অবভিয়াসলি যেটা প্রোডাক্টের দাম 10 টাইমস ইনক্রিজ করেছে, অবশ্যই সবাই সেটা সেল করতে যাবে। সো তখন কিন্তু বাজারে সাপ্লাইয়ের অভাব ছিল না বিকজ দ্য প্রাইস লেভেল ওয়াজ হাই, which means there is a positive relationship between price and supply. That's why the সেম ভাবে দেখেন আমরা হচ্ছে গিয়ে লটা নিয়ে আসছি, দ্যাট ইজ ইফ দ্য আদার থিংস রিমেইনিং সেম। ওই যে কোন জিনিসগুলো সেম সেই ফ্যাক্টরস গুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসি। ইফ আদার থিংস রিমেইনিং সেম, when the price is up we will love to supply more, and when the price is down we will supply less. সো আমরা সেটাকে একটা ওই যে র্যান্ডম কার্ভ দিয়েও একে দেখাচ্ছি। আমি একটা দেখেন এক্স অ্যাক্সিস নিলাম, ওয়াই অ্যাক্সিস নিলাম, আমি কিছু র্যান্ডম পয়েন্ট নিলাম এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে at lower price we supply less but at higher price we supply more, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। সো there is a positive relationship between price and supply. রিজনটা কি? রিজনটা হচ্ছে ওইটাই বললাম যে হায়ার প্রাইসে আমরা হচ্ছে গিয়ে আমাদের যেটা টেন্ডেন্সি যেটা আমাদের মধ্যে কাজ করে যে হাই প্রাইসে জি বলেন ম্যাম। যেটা বলছিলাম ম্যাম, মাঝে মধ্যে যেটা হয় কোম্পানি যেটা করে প্রাইজিং এর ক্ষেত্রে একটা স্যাক্রিফাইস আমি দেখেছি ফলো করতে কোম্পানিগুলোকে। সেই স্যাক্রিফাইস গুলো কি বেসিক্যালি বার্ন ম্যাম নাকি একটা মার্কেটিং ইস্যু? আমি আপনার পয়েন্টটাই ধরতে পারিনি, মানে আপনি কোন স্যাক্রিফাইসিং এর কথা বলছেন আমি তো এটা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ম্যাম আমি প্রোডাক্টের প্রাইস নিয়ে কথা বলছি। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যখন কোনো কোম্পানি সেটা স্যাক্রিফাইস করে, লাইক ম্যাম যখন আমরা কোনো কোম্পানিতে দেখি যে শুরুর দিকে স্টার্টিং পয়েন্টে কোনো যখন প্রোডাক্ট তারা নতুন নিয়ে আসছে, সেক্ষেত্রে ম্যাম তারা প্রাইজিং এর জায়গাটাই স্যাক্রিফাইস করে কি এই কারণেই যে সেটা মার্কেটিং ইস্যুস আচ্ছা, নাকি ম্যাম আমি যদি আপনি যেটা বলছেন এটা আমি কিন্তু শুধু প্রাইসের সাথে সাপ্লাই রিলেশনশিপটা দেখাচ্ছিলাম, সেখান থেকে আমরা লটাতে আসলাম। আপনার কথাটা যেটা এটা আদার্স ফ্যাক্টরে চলে আসছে। আচ্ছা, আমি এটা একটু বুঝে নিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমি প্রশ্নটা মনে হয় ধরতে পেরেছি। আচ্ছা, so আমি সাপ্লাই কার্ভটা দেখেন ড্র করলাম। This blue line is my supply curve and we can find out at higher price, like when the price is 10 taka we supply 30 kg of that product, but when the price falls like 5 taka we supply 20 kg, and when price more falls like 3 taka we supply 10 units 10 kg of that product. So এই যে সাপ্লাই প্রাইসও বাড়ছে আবার সাপ্লাইও বাড়ছে, রিলেশনশিপটা এমন। আমরা যদি একটু আগের স্লাইডটাতে আবার যাই, আগের স্লাইডটাতে আমরা দেখছিলাম যে
there are some factors, আমি কিন্তু প্রাইসের সাথে এখানে সাপ্লাই রিলেশনশিপটা দেখেছি, so there are some factors for which your supply will change, আরো কিছু ফ্যাক্টর আছে যেটার জন্য আমার সাপ্লাইটা চেঞ্জ হতে পারে। আপনি যেটা বললেন সেটা অ্যাকচুয়ালি মার্কেটিং স্ট্র্যাটেজি না বলে আমি বলতে পারি প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট, আমি সেখান থেকে আসতে পারি। আমি এখন সাপোজ ধরেন আমি মার্কেটে একটা জুস ইন্ট্রোডিউস করব, হ্যাঁ, আমার কাছে আমি এগ্রি প্রোডাক্ট পছন্দ করি, আমার কাছে আমাকে কেউ বিজনেস আইডিয়া চাইলে আমি ম্যানুফ্যাকচার মানে এগ্রি প্রোডাক্টটাকে রিলেটেড করে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টে যেতে বলে, কারণ এটাতে প্রচুর প্রফিট, লাইক 1 কেজি আম থেকে মিনিমাম 10 লিটার জুস বানানো সম্ভব এবং সেটার কস্টিংও খুব কম, কিন্তু বেশ হাই প্রাইসে কেনা যায়। আমি নিজেই আজকে জুস কিনে নিয়ে আসলাম, তো ওই জন্যই বলছি মানে খুব মিনিমাম কস্টে মানে এগ্রি প্রোডাক্ট দিয়ে পেয়ে আছে। আচ্ছা, এখন আমি একটা জুস মার্কেটে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, এখন আমি আমার জুসের কেজি মানে পার লিটার প্রাইস যদি 100 টাকা রাখি, আমার প্রোডাক্টটা কি সেল হবে? হবে না, বিকজ এটার কম্পিটিটিভ যে প্রোডাক্ট গুলো আছে, প্রাণের আছে বা স্কোয়ারের আছে বা সেজন জুস যেটা, জি সেটা ম্যাম, ব্র্যান্ডিং ইস্যু ওগুলোর দাম হচ্ছে 60 টাকা। এটা তো আমার জি প্রোডাক্ট জি 100 টাকা, কম্পিটিটিভ। ওদের প্রোডাক্ট 60 টাকা, তাহলে তো আমার প্রোডাক্ট সেল হবে না। তাহলে আমাকে কি করতে হবে, ওদের যা প্রাইস আছে ওর সাথে কম্পিটিশন করে আনতে হবে। এখন আসলাম যে কম্পিটিটিভ বিট করতে হবে। এখন আমি আমার প্রোডাক্টটা 60 টাকায় দিলাম, এখন আমি একদম নিউ কোম্পানি, আমার প্রোডাক্ট 60 টাকা, আমার প্রোডাক্ট কেউ চিনেই না, কেউ কিনবে? তাহলে আমি কি করতে পারি? ব্র্যান্ডিং প্রমোশন আমি প্রমোশন আমি করতে এখন হবে। দেখলাম যে আমি 60 টাকাতে যদি সেল না করি আমার আসলে প্রফিট থাকে না, মিনিমাম লেভেলে কম্পিটিটিভ মার্কেটে আমার একটা মিনিমাম লেভেলে প্রফিট রাখার জন্য হলে 60 টাকাতে সেল করতে হবে। তাহলে আমি এখন কি করবো? তাও তো আমার প্রবলেম। তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি একটা অফার দিতে পারি। আমি দেখলাম যে 2টা প্রোডাক্ট যদি সেল করি তাহলে আমি 58 টাকাতে সেল করলেও আমার চলে, বা 55 টাকাতে সেল করলে আমার চলে। তো আমি অফার দিলাম এরকম যে আমি আমার জুস, ধরেন জুসের নাম দিলাম কি, কোনো জুসের নাম নেই, এক্স জুস, হ্যাঁ, সো এক্স 7 জুস। আপ দিয়ে দেন ম্যাম, 7 আপ চলতে ভালো। এটা আমি আবার আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টারদের কষ্ট দিতে চাই না। সো তো যাই হোক, ধরেন আমার জুসের নাম হচ্ছে এক্স জুস, তো আমি বললাম এক্স জুস যদি 2টা কেনা হয় তাহলে এটার প্রাইস 100 টাকায় পাবে, 2 লিটার জুস 100 টাকায়। তখন আসলে সব মানে যারা কনজিউমার তারা চিন্তা করবে যে প্রাণের 1 লিটার জুস কিনতে 60 টাকা লাগতেছে, সেখানে এই জুসটা 2 লিটার কিনলে আমি 10 টাকা সেভ হচ্ছে, 10 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা সেভ হচ্ছে, কিনে ফেলি। এই যে এরকম একটা প্রমোশনাল অফার দিতে পারে। তো এইটা যে স্যাক্রিফাইসের কথা যেটা বলছেন, ম্যাম একটা এটা কোশ্চেন আসলে করবো ম্যাম। মার্কেট শেয়ারটাকে একটু শেষ করি। মার্কেট শেয়ারটাকে ধরার জন্য আমরা এই ধরনের অনেক ধরনের প্রমোশনাল অফার গুলো দিতে পারি, যেটা দিয়ে আমরা আমাদের টার্গেটেড কাস্টমার থেকে টার্গেটেড কাস্টমারদের কাছে আমরা রিচ করি। করার পরে যখন আসলে টার্গেটটা আমাদের ফুলফিল হয়ে যায় তখন আমরা ম্যাক্সিমাম কেসে উই ব্যাক টু দা প্রিভিয়াস প্রাইস। যেমন আরো একটা বলি, আপনি বলবেন এখন সেটা কিভাবে করে, এখন আমরা ফেসবুকে লাইভ করি, ফেসবুকে পোস্টিং করি, এখন যেহেতু ই কমার্স বা অনলাইনে সেলিং হচ্ছে সেখানে সেভাবে আমরা আসলে পোস্টিং চাচ্ছি। হ্যাঁ, এবার কোশ্চেনটা করো। জি ম্যাম, আমি যে টার্গেটেড কাস্টমারের কথাটা আসলো ম্যাম, মাঝে মধ্যে আমরা দেখি কিছু কিছু প্রোডাক্ট এমন আছে আমাদের মধ্যে যে প্রোডাক্ট গুলোর কনজিউমার হয় একটা, সেম প্রোডাক্টের কাছে আমাদের ক্রেতা হয় আরেকজন। যেমন বেবি ফুডস বা হচ্ছে ডাইপার টাইপস বেবিদের কোনো প্রোডাক্ট, সেটা কিন্তু বেবি এখানে ব্যাপারটা মানে প্রোডাক্টটা ইউজ করছে, কিন্তু সেখানে প্রোডাক্টটা কিনছে কিন্তু তার গার্ডিয়ান। সেই সব ক্ষেত্রে প্রাইজিংটা কিভাবে ঠিক আচ্ছা করা হয় তখন? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। খুব সিম্পলি অ্যান্সারটা দিই। জি ম্যাম। টিভিতে যে বেবি প্রোডাক্ট গুলোর অ্যাড দেখছেন, দেখবেন কি দেখায়, একটা মা খুব পেরেশানিতে আছে, ওই প্যাম্পাস পরাইলো, বাস বাচ্চা কান্না বন্ধ করে দিল। এটা যেটা হচ্ছে এটা একটা ইকোনমিক্স এর প্রিন্সিপাল আছে, আমরা যদি প্রিন্সিপাল গুলো আসলে এভাবে পড়ি নাই, আপনাদেরকে মানে পড়াই নাই, সুপলিতে পড়িয়েছি। সো একটা প্রিন্সিপাল আছে এরকম, রেশনাল পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। আপনাকে কোন একটা ইনসেন্টিভ, যদি ইনসেন্টিভ তো বুঝি আমরা সবাই, উদ্দীপক যেটাকে বলে, জি যে ম্যাম। রিয়াকশনের মানে ফোর্সটা, মানে ব্যাকওয়ার্ড ফোর্স বা ফরওয়ার্ড ফোর্সটা বৃদ্ধি করে, যেটা সেটা ইকোনমিক্সও ইনসেন্টিভ আছে, যেটাকে আমরা মার্কেটিং বলি, হ্যাঁ, মার্কেটিং পলিসি। তো আপনাকে ওখানে ইনসেন্টিভটা দিচ্ছে এরকম, বাচ্চাকে তো ইনসেন্টিভ দেওয়া দরকার নেই, প্যারেন্টকে ইনসেন্টিভ দিচ্ছে। ওখানে তো বাচ্চার কমফোর্ট দেখাতে পারতো না, ওখানে দেখাচ্ছে যে এই প্রোডাক্টটা যদি কিনো তোমার বাচ্চা কাঁদবে না, ওই ইনসেন্টিভটা আপনাকে দিয়ে দিল। সো দ্যাট আপনি যখন প্রোডাক্টটা কিনতে যাবেন আপনার মাথায় ওটাই ঢুকবে যে এই ওই ডায়াপারটা ছিল যেটা কিনলে
হবে না, আপনি ওটাতে রেসপন্ড করেন। আরো আসি, যেমন দেখবেন যে বেবি ফুড গুলো, যেগুলো বেবি ফুড তার বেবিরা খান, দেখবেন বেবি ফুডে যে হরলিক্স, কমপ্ল্যান, ওখানে দেখায় কি এগুলো খেলে বাচ্চারা দ্রুত বড় হবে। প্যারেন্ট, দুইটা প্যারেন্টের মধ্যে কম্পেয়ার করে দেখাচ্ছে যার যেই প্যারেন্ট কমপ্লেন দিচ্ছে তার বাচ্চা দ্রুত বড় হচ্ছে, যারটা দিচ্ছে না। এইভাবে প্যারেন্টদেরকে ইনসেনটিভ গুলো দেয়। সো এই ক্ষেত্রে সাধারণত যেটা হয়, সেক্ষেত্রে আমি আসলে মার্কেটিং স্ট্র্যাটেজিতে যদি যান, আমার টার্গেটেড কাস্টমার খুঁজে বের করতে হয় যে আমি কোন গ্রুপটাকে টার্গেট করব, তাদের মাইন্ডসেট ওয়াইজ আসলে আমার প্রোডাক্টটার প্রমোশনে যেতে হয়। সেই ক্ষেত্রে এখন হচ্ছে আমাদের এখন আরো একটু আসি, যেমন দেখবেন যে আমাদের সাবকন্টিনেন্টে এই হরলিক্স, কমপ্লেন এগুলো খুব চলে। আপনি ইউরোপে যান নাই, অস্ট্রেলিয়া যান নাই, ইউকে তে নাই, তাহলে কি ব্যাপার? হরলিক্স কে খেলে বাংলাদেশের বাচ্চারা খায় বা এশিয়ানরা খায়। মেইনলি যেটা হচ্ছে, আমাদের এশিয়ান প্যারেন্টদের মধ্যে বা ব্রাউন প্যারেন্ট যাদেরকে আমরা বলি, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমাদের আমরা মানে বাচ্চার মেন্টাল গ্রোথের থেকে আমরা ফিজিক্যাল গ্রোথটাকে বেশি ইম্পর্টেন্স দেই। একটা বাচ্চা যদি লম্বা হয় বা স্বাস্থ্যবান হয়, আমরা এটাতে বেশি পেয়া করি। বা বাচ্চাটার মানসিক মানে হেলথটা, মানে যেটাকে বলা যায় মানে মেন্টাল গ্রোথটা কতটুকু হচ্ছে, এটাতে কিন্তু মেন্টাল গ্রোথ বলতে আমি কিন্তু একটা ভালো স্টুডেন্ট হওয়া চাই। আমি এখানে মানসিক যে আমাদের যে মেন্টাল যে গ্রোথটা, আমরা যে এথিক্স যেটাকে বলে, এই জিনিসগুলা এটা আমাদের রাখতো। আমাদের দেশে যেহেতু সেটআপটা, আমাদের মাইন্ড সেটআপটা হচ্ছে এরকম যে আমি ফিজিক্যালি যদি কাউকে স্ট্রং দেখি, আমরা তাদেরকে বা দেখতে যদি সুন্দর হয় আমাদের কাছে কিন্তু তাদেরকে ভালো লাগে। হ্যাঁ, আহা কি সুন্দর লম্বা চওড়া ফর্সা একটা ছেলে, এরকম বলি না? জি ওই ম্যাম। যে এই সেটআপটা যেহেতু আছে, দেখবেন যে এই কারণে কিন্তু আমাদের দেশে বেবি ফুড গুলো যখন দেয়, তখন দেখা যায় এটা করলে তোমার বাচ্চা। আরো আসি, ফেয়ারনেস ক্রিম, ওগুলো বাদই দেন, বেবি ফুড নিয়ে কেন আসছে? ফেয়ারনেস ক্রিম বাংলাদেশে চলে, মানে এশিয়ায় চলে। আপনি জানতো কোরিয়া বা জাপানে জানতো, কোরিয়াতে জানতো, চায়নাতে জানতো ফেয়ারনেস ক্রিম আছে? নাই। এখন এইখানে ফেয়ারনেস ক্রিম গুলো কেন চলতেছে? এই যে আমাদের মাইন্ড সেটআপ আছে যে আমাদেরকে মানে স্কিন হেলদি হওয়ার থেকে স্কিন সাদা হওয়াটা বেশি ইম্পর্টেন্ট আমাদের। কাস্টমার সাইকোলজি আর হ্যাঁ, কি মডিফাই তো করছে ওইটার এখানে। উপরে বেসিস করেও আসলে আমার টার্গেটেড কাস্টমারকে তাদের মানে মাইন্ড সেটআপটা কেমন, সেটার উপর বেসিস করে আমি আসলে আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ওইভাবে দাঁড় করাবো, এবং ওইভাবে আমি আসলে প্রমোশনটা করি, যেটাকে বলা যায় প্রাইসিংটা ডিপেন্ড করে মার্কেট স্ট্রাকচারের উপরে, কম্পিটিটর আমার কতজন সেটার উপরে, এটার উপর বেসিস করে আমি প্রাইসিং করবো। এবং আরো একটা ফ্যাক্টরস আছে এলাস্টিসিটি, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। এগুলোর উপর বেসিস করে আমরা আসলে কাজ করে থাকি। তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে, কোম্পানি আমাদের জন্য প্রাইস স্যাক্রিফাইস করছে, আর কাস্টমার প্রাইস যারা আমরা স্যাক্রিফাইস করছে এটা বলেন না, আসলে স্যাক্রিফাইস অবভিয়াসলি করেন আপনি। কোন সাপ্লায়ারই লস প্রজেক্টে সাপ্লাই দিবে না, এটা মনে রাখবেন। না, আমি ম্যাম বুঝতে পারছি ম্যাম। কিন্তু হচ্ছে আমরা সেক্ষেত্রে দেখেন, বাজারে যখন ম্যাগি নুডলস আছে তখন কিন্তু আমরা মিস্টার নুডলস কিনছি, যদি আমার মিস্টার নুডলস সেকেন্ড চয়েস হয়ে থাকে। আমি যদি মিস্টার কোনো নুডলস দোকান তখনই কিনি যখন মিস্টার নুডলস এবং দেখবেন মিস্টার নুডলস এর প্রাইস স্লাইটলি ম্যাগির থেকে কম, এবং মিস্টার নুডলস এর সাথে কোনো না কোনো অফার থাকে, তখন আমরা মিস্টার নুডলস কিনতে যাই। আচ্ছা, এগুলা নিয়ে মানে কম্পেয়ার করলে অনেক কিছু রিজনটা বলে দিয়েছে আসলে ঠিক আছে। কেন প্রাইসিংটা আসলে চেঞ্জেসটা হয়। আর মার্কেট শেয়ারের একটা বিষয় থাকে, এখন ম্যাগি অনেক আগে আসছে, সে মার্কেটটা পুরো দখল করে আসে। তার মার্কেটে যে আমি চাইলে একটা নতুন কোম্পানি মিস্টার নুডলস এর যেটাই হয়, আমি এসে মার্কেটটা দখল করতে পারবো না। তখন অনেক ধরনের মানে হয়তো তখন আমার টার্গেট থাকে, আমি 100% মার্কেট শেয়ার চাচ্ছি না, মানে 100 জন কাস্টমারের 100 জনকে আমি সাপ্লাই দিতে চাচ্ছি না, আমার টার্গেট 10 জন কাস্টমারকে ধরা, 10% শেয়ার চাচ্ছি, কারণ 10% কে টার্গেট করে আমি প্রাইসিং করবো, 10% কে টার্গেট করে আমি প্রমোশনে যাব। তবে মনে রাখবেন একই জিনিস, আপনি কখনোই লসে সাপ্লাই দিবেন। অ্যাজ এ সাপ্লায়ার আপনার মিনিমাম লেভেলের হলো প্রফিট হবে, সেখানে আপনি একটা মার্জিন রাখতেই তো হবে ম্যাম, মার্জিন না রাখলে তো আবার হ্যাঁ সমস্যা, বার্ন অবশ্যই, করা, মানে ইনভেস্টর যেমন না একদম থাকলে তো সিম্পল বার্ন চিন্তা ইস্যু হয়ে করেন, এই যাবে। যে আপনারা তো চাইলে, আমি টু বি অনেস্ট, আপনারা চাইলে কি কোনো না কোনো ভাবে আর্নিং করতে পারেন না? পারেন কিন্তু, তাহলে তা তো স্টাডি কেন অবশ্যই করছেন? অবশ্যই ম্যাম। স্টাডি কেন মানে আমি বলছি না যে খুব প্রেস্টিজিয়াস না হলো, কিছু হলেও তো জব পাবেন, কিছু হলেও তো কাজ করতে পারবেন, তাহলে কেন আপনারা মানে স্টাডি করছেন? বিকজ ওইখানে আপনি আসলে যে স্যালারিটা পাবেন সেটা আপনার জন্য বেনিফিশিয়ার না। ওই ধরেন এখন মাসে 5,000 টাকা ইনকাম করার জন্য আপনাকে যে কষ্টটা করতে হবে বা যে যে কাজগুলো আপনাকে করতে হবে, তার থেকে আপনার কাছে মনে হচ্ছে যে 5 বছর আমি একটু কষ্ট করে নেই,
সরি 3.5 বছর আমি একটু কষ্ট করে নিই, এরপরে আমি যে বেনিফিটটা পাবো এটা দিয়ে আমি সারা জীবন মানে আমি কিন্তু একটা ভালো স্যালারি পাবো, এই জন্য আপনি কিন্তু স্যাক্রিফাইস করছেন। সো আমরা কিন্তু ওইভাবে চিন্তা করে যাই, আমরা যে একেবারে চিন্তা করছি না বা আমাদের যে থিঙ্কিংটা ওরকম না, বিষয়টা কিন্তু সেটা না, আমি এটাই বলতে চাচ্ছি। আমরা চিন্তা করি, আমরা অবশ্যই বেনিফিটটাকে চিন্তা করি, করেই হচ্ছে গিয়ে কিন্তু এখানে আসি, আদারওয়াইজ কিন্তু এটা হওয়ার কথা না। আচ্ছা, তো চলে যাই নেক্সট হচ্ছে গিয়ে আমরা দেখবো যে একইভাবে আমরা যেমন সাপ্লাই ফাংশন গুলো দেখতে কেমন হবে। সাপ্লাই ফাংশন এরকম কিউএস দিয়ে সাধারণত দেখা, কোয়ান্টিটি অফ সাপ্লাই, এটা জাস্ট দেখার জন্য। এরপরে আসি হচ্ছে গিয়ে সাপ্লাই কার্ভ, আমরা তো দেখতে পেলাম ইটস আপওয়ার্ড স্লোপিং কার্ভ, যেটাতে হচ্ছে গিয়ে ইট হ্যাজ পজিটিভ রিলেশনশিপ উইথ প্রাইস এন্ড positive relationship with price. Supply has the positive relationship with price. Sorry. এখন আসি yes, exception তো থাকবেই, exception আছে কিনা? Yeah. In some cases there are some exception in law of supply. মানে আমরা জানি যে প্রাইস হাই হলে সাপ্লাই হাই হবে, প্রাইস লো হলে সাপ্লাই লো হবে, কিন্তু এটার এক্সেপশন দেখতে পাই। ফার্স্ট এক্সেপশন কোথায় আসে? ফর দ্য অ্যান্টিক প্রোডাক্ট। ইয়েস, প্রাইস অ্যান্টিক প্রোডাক্টের অনেক বেশি না? আপনি যদি কোনোভাবে ধরেন 2000 বছর আগের একটা মুদ্রা খুঁজে পান, কয়েন খুঁজে পান, বিলিভ করেন আপনি কোটিপতি হয়ে যাবেন ইনস্ট্যান্ট। অথচ এটার কি সাপ্লাই আছে মার্কেটে? অনেক তো প্রাইস হাই। সো অ্যান্টিক প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন তো, যতই চাই আমি সাপ্লাই বাড়াতে পারবো? পারবো না। একইভাবে দেখেন সিজনাল ফ্রুটস, ভেজিটেবল, যেটা আপনি অফ সিজনে সেল করতে চাচ্ছেন, অফ সিজনে অবভিয়াসলি প্রাইস অনেক হাই থাকে, তারপর কি চাইলে আমি সাপ্লাই হাই করতে পারবো? যেন এখন ধরেন আমার সাপোজ লিচি খেতে ইচ্ছা করছে, লিচি নাই মার্কেটে, আচ্ছা লিচি তো পাওয়াই যেত, ওয়াটারমেলন খেতে ইচ্ছা করছে, পাবো? বা পাম খেতে ইচ্ছা করছে, পাবো? বা বড়ই খেতে ইচ্ছা করছে, পাবো? অনেক তো প্রাইস দিব, নাই কিন্তু সাপ্লাই। সো দোজ আর এক্সেপশন। অর্থাৎ আমি চাইলেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কিন্তু সাপ্লাই বেশি করছি, মানে বেশি করছি বলতে বুঝেছি যে আমি প্রোডাক্টটা বেশি নিতে চাচ্ছি, আমি অনেক হাই প্রাইস অফার করছি, তারপরেও কিন্তু আমাকে হাই হাই অ্যামাউন্ট অফ সাপ্লাই দিতে পারছে না, এরকম এক্সেপশন আমরা দেখতে পারি। সো দেয়ার আর সাম এক্সেপশন ইন সাপ্লাই। নাও দ্য লাস্ট থিং দ্যাট ইজ, আমি চেঞ্জেসটা একটু দেখাবো, চেঞ্জেসটা আমি একটু বইয়ে চলে যাব দেখানোর জন্য, আমি এটা এখানে দেখাবো না, একই জিনিস ভাবে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে বইয়ের স্লাইডটা থেকে দেখো, জাস্ট এখানে একটু দিস ইজ আওয়ার অরিজিনাল, দিস এস নট ইজ দ্য অরিজিনাল সাপ্লাই কার্ভ। তো ঠিক একই ভাবে যখন আমরা রাইট ওয়ার্ডে মুভ করে যাচ্ছি, ডান দিকে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এট দ্য সেম প্রাইস আমাদের কিন্তু সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। আমরা যদি একটা ছবি দিয়েও দেখাই তাও দেখতে পাচ্ছি যে এট দ্য সেম প্রাইসে আমরা যখন হচ্ছে গিয়ে ডান সাইডে মুভ করে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের কোয়ান্টিটি সাপ্লাই যা ছিল তার থেকে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, সেম প্রাইসেও অনেক সময় সাপ্লাইটা বাড়তে পারে। সো রিজন গুলো কি? ওই যে বললাম, রিজন গুলো সম্পর্কে পড়ে আসছি যে আমার কস্ট অফ প্রোডাকশন কমে গেল, খুব লো কস্টে আমি প্রোডাক্ট তৈরি করতে পারছি, সো প্রাইস যাই হোক না কেন আমি সাপ্লাই বেশি দিবই, যেমন বাংলাদেশে আরএনজি আমরা সাপ্লাই বেশি দিচ্ছি। সো যেটা বুঝতে চাচ্ছিলাম যে আমরা যদি রাইট ওয়ার্ডে মুভ করি তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে যে দেয়ার ইজ এ ইনক্রিজ ইন সাপ্লাই, অর্থাৎ একটা সাপ্লাই কার্ভ যদি ডান সাইডে যায়, রাইট ওয়ার্ডে যায়, এটা বাইরের দিকে যাওয়াটা আসলে বোঝায় নাই, যেন রাইট ওয়ার্ড বারবার বলছে, আমরা বুঝবো দেয়ার ইজ এ ইনক্রিজ ইন সাপ্লাই। ইন দ্য সেম ওয়ে when a supply curve will move to leftward, বাম সাইডে যখন যাবে, there is a decrease in supply. Same thing for US, they can't supply more ready-made garments product because for them the cost of the production is too high, their labor is too expensive. So if whatever the price is, if they want, they can supply more. সো তারা কিন্তু চাইলেও পারছে না। সো এই সিচুয়েশনটাকে আমরা কিন্তু বলছি যে লেস সাপ্লাই, যেটাকে বলা যায় যে সে একটা সিচুয়েশন। সো তাহলে কি বুঝেন যে লেফট সাইডে গেলে আমরা বলছি যে ইনক্রিজ, এন্ড রাইট সাইডে গেলে আমরা বলছি যে দেয়ার ইজ ডিক্রিজ। সো নাও অ্যানাদার থিং, সেটা হচ্ছে যে এই যে লেফট সাইডে গেলে বলছি ইনক্রিজ বা ডিক্রিজ, আর রাইট সাইডে গেলে বলছি ইনক্রিজ। এখন কথাটা হচ্ছে গিয়ে যে একই কার্ভে যদি হয়, একই কার্ভে মুভমেন্ট হতে পারে না, একই কার্ভে আমি উপরের দিকেও যেতে পারি, আবার চাইলে নিচের দিকেও যেতে পারি। সো আমি একটু মুছে দিই, একই কার্ভে যদি উপরের দিকে যে আমি একটা র্যান্ডম পয়েন্ট নিলাম উপরের দিকে,
দেখা যাচ্ছে যে কোয়ান্টিটি যা পাচ্ছি ওই সেম কার্ভের যদি আমি নিচের দিকে একটা পয়েন্ট নেই তখন দেখা যাচ্ছে যে প্রাইসও কম সাপ্লাই কম। সো সেম থিং অ্যালং এ সাপ্লাই কার্ভ যেটা হয় যে একটা সাপ্লাই কার্ভের মধ্যে যদি আমি মুভমেন্টটা দেখি সেক্ষেত্রে যেটা হয় যে when the price is high, সরি ভুল বললাম, মানে আমি যখন when we choose any upper point then there is an increase in quantity supply, and when we choose a lower point নিচের দিকে একটা পয়েন্ট চুজ করব there is a decrease in supply। অর্থাৎ উপরের দিকে কোনো পয়েন্ট চুজ করলে মোটামুটি মিডিল, এখন বলেন যে ম্যাডাম উপরের দিকে বলতে কি বুঝেছে, মিডিল পয়েন্ট একটা মিডিল পয়েন্ট আমরা বুঝি, সেখান থেকে উপরের মতো একটা পয়েন্ট নিলে, যেমন এখানে এই ব্ল্যাক পয়েন্টটাকে আমরা মিডিল পয়েন্ট ধরে নিচ্ছি, এটার উপরের যে কোনো পয়েন্ট নিলে আমরা দেখবো যে সাপ্লাইটা বেশ বাড়ছে, এরকম আমার কাছে মনে হচ্ছে। আর লোয়ার পয়েন্ট বলতে বুঝাচ্ছি যে ওই মিডিল পয়েন্টের নিচে যে অংশগুলো পাবো আমি সেগুলোকে কিন্তু লোয়ার পয়েন্ট বলতে পারছি। তো এখানে গেলে কিন্তু আমরা দেখবো যে সাপ্লাইটা কিন্তু কমে যাচ্ছে। তো তাহলে আমরা বেশ ভালো কিছু আইডিয়া পেলাম, তাহলে আইডিয়া গুলো আরেকবার একটু ক্লিয়ার করি। তাহলে আমরা জানলাম যে সাপ্লাই ইট হ্যাজ পজিটিভ রিলেশনশিপ উইথ প্রাইস, and the relationship is like when the price is up we supply more and when the price is down we supply less। and আরেকটা যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে যে সাপ্লাইয়ের একটা আরেকটা জিনিস যেটা আসলো সেটা হচ্ছে অ্যালং এ সাপ্লাই কার্ভে যদি মুভমেন্টটা দেখি উপরের দিকে কোনো পয়েন্ট নিলে সেখানে সাপ্লাইটা বাড়ছে, লোয়ার সাইডে কোনো পয়েন্ট নিলে সেখানে সাপ্লাইটা কমছে। ইন দ্য সেম ওয়ে when the supply curve move to the rightward ডান সাইডে যাচ্ছে তখন আমরা বলছি there is a increase in supply, and when the supply curve move to the leftward there is a decrease in supply। সো আমরা অনেক মজার কিছু জিনিস শিখলাম। এখন আসলে প্রশ্নটা জাগে হচ্ছে গিয়ে এটা শেষ কোথায়? এই যে ডিমান্ডও বুঝলাম, সাপ্লাইও বুঝলাম, মার্কেটে আমি আসলে কোথায় যাই কিনবো? কারণ আমি অ্যাজ এ কনজিউমার, দেখেন এখানে একটা ডাইলেমা ক্রিয়েট হবে, নিজেই চিন্তা করেন। আমি অ্যাজ এ কনজিউমার আমি কি চাবো? আই ওয়ান্ট টু পারচেজ অ্যাট লোয়ার প্রাইস, তাই না? লো প্রাইসে কিনতে চাচ্ছি না? ইয়েস ম্যাম। আমি কিনতে চাচ্ছি লো প্রাইসে, আমি লো প্রাইসে বেশি কিনবো, হাই প্রাইসে কম কিনবো, এরকম আমার হচ্ছে টেন্ডেন্সি। সেইখানে সাপ্লায়ার কি বলতেছে, হাই প্রাইসে আমি বেশি সাপ্লাই দিব আর লো প্রাইসে আমি কম সাপ্লাই দিব। তাহলে আমি যেখানে লো প্রাইসে বেশি কিনতে যাচ্ছি, সাপ্লাই সেখানে লো প্রাইসে কম সাপ্লাই দিচ্ছে, তাহলে এই মার্কেটে চলবে কিভাবে? আমরা তো কোনোদিনও এক পয়েন্টে আসতে পারবো না। যেমন আমি কি চাই, আমি চাই বেশি সময় ধরে ক্লাস নিতে, বেশি বেশি পড়া শেষ করে দিতে, ঠিক কিনা? দেখবেন টিচাররা পড়াইতেই থাকে স্টুডেন্টরা ম্যাম কি বলে, সেক্ষেত্রে কি একটা 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 ভ্যালু রাখি সেখানে মার্কেটে, যেটা দেখেছি আমি ম্যাম। হ্যাঁ সেক্ষেত্রে ওইটাই তো, মার্কেট ওই ভ্যালুটা কিভাবে এখন পাবো সেটাই আমরা আসার চেষ্টা করব এখন। তো এই জি যে ম্যাম। উনি বললেন যে আমরা যেমন কনজিউমাররা আমরা হচ্ছে কম প্রাইসে বেশি কিনতে চাই আর সাপ্লায়াররা হচ্ছে কম প্রাইসে কম দিতে চাই, সেইখান থেকে আসলে আমরা কিভাবে মার্কেট একটা ব্যালেন্সিং পয়েন্টে আসবো, এবং এই যে ভ্যালুটা যেটা হবে মার্কেট ভ্যালু, এই মার্কেট ভ্যালুটা মার্কেট প্রাইস আসলে বলা উচিত, মার্কেট ভ্যালু না, সেটা কিভাবে পাবো সেটাই দেখবো। আচ্ছা তার আগে একটু এই বইয়ে যে ম্যাম চলে অনেক যাই, এরকম দেখা যাচ্ছে যে একটা আমরা একটু বইয়ে চলে যাই, আমাদের স্প্রাইট বই। জি বলেন বলেন বলেন, আমি বইয়ে খুঁজতে খুঁজতে আপনি বলতে থাকেন। জি এই ব্যাপারটা কি ম্যাম এরকম যে ওই যে আপনার জি জি ম্যাম বলছি, ওই যে ব্যাপারটা 1 লিটার 60 টাকা আর 2 লিটার 100 টাকা, এরকম ব্যাপারটা কি এরকম ভাবে চালায় মার্কেটে কোনো অনেকটা কোম্পানি? এরকম একটু, যদি আমরা হ্যাঁ 2 কিছু লিটার আলাদা করে কিনতাম তখন একটু কিন্তু আমাদের কিছুটা 120 টাকা খরচ হতো। কিছু ফ্যাক্টরস আছে সেটা অবভিয়াসলি, তবে মানে এখানে মেইনলি ডিমান্ড এন্ড সাপ্লাইটাই মেইনলি ফোর্স হিসেবে কাজ করে, সেটাই। তো এই মানে আমরা কিভাবে পাবো এটাই দেখবো, এটা মার্কেট ইকুইলিব্রিয়ামে আমি আছি। আমি পিডিএফ এর যদি পেজ নাম্বার দেখি, পেজ নাম্বার 106 আপনাদের যে পিডিএফটা শেয়ার করা আছে, আর এটা বইয়ের পেজ নাম্বার হচ্ছে 66, চ্যাপ্টার 3 মার্কেট ইকুইলিব্রিয়াম, আমরা এখানে আছি। একটু বলে নিই এখানে আমরা কি পড়বো। এখানে আমরা দেখবো যে ডিমান্ড এন্ড সাপ্লাই এটা একটা ব্যালেন্সিং পয়েন্টে পাবো, সেটাকে আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম বলবো, এবং এটাকে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ক্ষেত্র বিশেষে এটাকে আমরা মার্কেট প্রাইস বলে থাকি। তারপর আমরা দেখবো যে ইকুইলিব্রিয়ামে রিচ করার কারণটা কি, সেটা এখানে দেখবো যে প্রাইস এখানে একটা রেগুলেটর ফ্যাক্টর হিসেবে কাজ করে। দেন এখানে আমরা দেখবো যে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হয়, তো কিভাবে প্রাইস অ্যাডজাস্টমেন্টে হয়ে আমার হচ্ছে কি ইকুইলিব্রিয়ামে আমরা রিচ করি। দেন আমি জাস্ট র্যান্ডম কিছু ছবি এঁকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডিমান্ড বাড়ছে বা সাপ্লাই বাড়ছে, বা ডিমান্ড কমলো সাপ্লাই বাড়লো, এরকম বিভিন্ন রকম সিচুয়েশন হতে পারে,
সেক্ষেত্রে আসলে মার্কেটটা আবার ইকুইলিব্রিয়ামে কিভাবে রিচ করে। সবাইকে 30 সেকেন্ডের মতো টাইম দিচ্ছে একটা খাতা কলম নিয়ে বসার জন্য, বিকজ এখন আমাদের বেশ কিছু ছবি আঁকতে হবে এবং এটা না আঁকলে আমার সাথে না করলে ভুলে যাবো। ইজি জিনিস কিন্তু মানে মাথায় ঢুকবে না। তো ইকুইলিব্রিয়াম কি বলছে, এই যে বলছিলাম যে there are opposite direction between the consumer and producer. Consumer wants more product at less price, but producer wants to sell more product at higher price. So what will happen? Actually, when there is a situation in market when the quantity demand is just equal the quantity supplied of that market, that situation is called equilibrium, and in maximum cases every product sells at that equilibrium price. So আমরা একটু দেখি, আমি জাস্ট আগের মতনই র্যান্ডম একটা x axis নিচ্ছি and y axis নিচ্ছি। ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং আমি হচ্ছে একটু ডিফারেন্ট কালারে নিলাম। We know our demand curve is a downward sloping curve, যেটা ব্লু লাইন দিয়ে দেখাচ্ছি, and our supply curve which is green line here, it's the upward sloping curve. আমরা সাধারণত ডিমান্ড কার্ভটাকে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হিসেবে জানি, যেখানে হচ্ছে এটা নেগেটিভ প্রাইসের সাথে যে নেগেটিভ রিলেশনশিপ সেটা শো করে, আর সাপ্লাই কার্ভকে এটা ক্যাপিটাল এস দিয়ে দেখায়। তো সাপ্লাই কার্ভটাকে আমরা সাধারণত একটা পজিটিভ স্লোপ হিসেবে জানি, মানে আপওয়ার্ড স্লোপিং কার্ভ হিসেবে জানি, বিকজ এটার হচ্ছে গিয়ে আপনার প্রাইসের সাথে পজিটিভ রিলেশনশিপ। নাও উই ক্যান ফাইন্ড আউট, দেখতে পাচ্ছেন এই যে আমি সো সরি আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো যেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আমি আবার আসছি, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। একটু সময় দেন, আবার ছবিটা আঁকি। সো আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমরা একটা র্যান্ডম পয়েন্ট এঁকেছিলাম এবং র্যান্ডম ভাবে হচ্ছে গিয়ে আমরা ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভটাকে ড্র করেছিলাম। এটা কিন্তু আঁকতে বলছিলাম সবাইকে, এবং আমরা আমাদের ডিমান্ড কার্ভটাকে মনে হয় ব্লু কালার দিয়ে ড্র করেছিলাম, তাই না? আর সাপ্লাই কার্ভটাকে গ্রিন কালার দিয়ে ড্র করেছিলাম। সো আমরা যখন এটা এঁকে ফেললাম দেখতে পাচ্ছি যে there is only one point where our demand curve passes to the supply curve. This point is here, আমি যেটাকে ডিনোট করলাম সেখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যেখানে আমার সাপ্লাই কার্ভটা ডিমান্ড কার্ভকে পাস করে দিয়েছে। আমি এটা একটা টিক মার্ক একটা সার্কেল করে দেখানোর চেষ্টা করছি। সো দেখেন এই পয়েন্টটা ছাড়া আমি ধরেন এই পয়েন্টটাকে মার্ক করলাম, এই পয়েন্টে কি সাপ্লাই ডিমান্ড সমান পাস করে গেছে? নো। সাপ্লাই কার্ভ একটা পয়েন্ট নিলাম, দেখেন এখানেও পাস করে যায়নি। সো আমি দেখতে পেলাম only there is one point where my supply curve is just equal the demand curve. এই যে পয়েন্টটা পেলাম এই পয়েন্টটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম, এবং এই পয়েন্টটা অবভিয়াসলি উই উইল গেট, আমি যদি এক্স অ্যাক্সিস এর দিকে আঁকি এবং ওয়াই অ্যাক্সিস এর দিকে আঁকি, ওয়াই অ্যাক্সিস এর দিকে আঁকলে আমি একটা প্রাইস পাবো, এক্স অ্যাক্সিস এর দিকে গেলে আমি একটা কোয়ান্টিটি পাবো। সো এই যে এই ক্ষেত্রে যে প্রাইসটা পেয়ে থাকে, দিস ইজ কল আওয়ার দ্যাট ডিজায়ার মার্কেট প্রাইস, এন্ড এখানে যে কোয়ান্টিটিটা পাবো সেটাই হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বলি, যেটাকে আমরা বলি মার্কেট, মানে মার্কেটের যে কোয়ান্টিটি যেটা সেটাই। সো দ্যাট এই যে মার্কেটে আমরা জুস কিনে আনলাম 60 টাকা পার প্রাইসে পার লিটারে, হুইচ মিনস আমার মার্কেটে এই যে আমি আপনি আমরা সবাই মিলে যতটুকু জুস কিনতে চাচ্ছি এটাই 60 টাকা প্রাইসে আমরা হচ্ছে গিয়ে হাইয়েস্ট মানে সর্বোচ্চ মানে এই পয়েন্টে আমরা কিনতে ইন্টারেস্টেড, এবং ঠিক একইভাবে এই প্রাইসে আমার সাপ্লায়ারও আমাকে সাপ্লাই দিতে ইন্টারেস্টেড, এবং এই পয়েন্টটা আমরা পেয়েছি যে মার্কেটকে অটোমেটিক্যালি ছেড়ে দেওয়া হয়েছে। সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ একজন আরেকজনকে পাস করে গেছে, যখন একটা জায়গায় আছে যে যেখানে সাপ্লায়াররাও এগ্রিড যে তারা এই প্রাইসে প্রোডাক্টটা সাপ্লাই দিতে চাচ্ছে, ইন দ্য সেম ওয়ে কনজিউমার দে আর অলসো এগ্রিড দে ওয়ান্ট টু পারচেজ দ্যাট প্রোডাক্ট ইন দ্যাট প্রাইস, আমরা সেই প্রাইস থেকে পেয়ে যাচ্ছি। দ্যাট
that situation is called equilibrium. And from the equilibrium, the price we get, it's called equilibrium price or the market price. এখন আসি, আপনার প্রশ্ন হলো ম্যাডাম আপনার কথা আমি এগ্রি করতে পারলাম না, আমি কোনোভাবে মানতে পারলাম না যে এই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হচ্ছে, আমার মাথায় ঢুকলো না অ্যাডজাস্টমেন্টটা বুঝছেন। এটাই আসি, obviously a market moves to equilibrium ছাড়া আমরা আসলে মার্কেটে কখনোই আসলে ডিল করতে পারি না, যেই মার্কেটই হোক না কেন, মানে যে মার্কেট বলতে বলছে যে প্রোডাক্টেরই মার্কেট হোক না কেন, একটা না একটা সময় আমরা ইকুইলিব্রিয়ামে রিচ করে যাই। সো এই ইকুইলিব্রিয়াম রিচ করলে আসলে যেটা হয়, যেটা বলছে যে এটার রিজন গুলো একটু আমরা বোঝার চেষ্টা করি, এটা কিভাবে আসলে আমরা ইকুইলিব্রিয়ামে রিচ করে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা বইয়ের যে ছবিটা সেটা একই জিনিস দেখিয়েছে, এই যে দেখা যাচ্ছে যে ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ এটা পাস করে আমরা একটা ব্যালেন্সিং পয়েন্ট পেয়েছি, যেখানে আমরা অর্থাৎ যে $1.5 প্রাইসে আমরা 10 ইউনিটস অফ প্রোডাক্ট ডিমান্ডও করি, ঠিক 10 ইউনিটস অফ প্রোডাক্ট সাপ্লাইও। সো এখন আসি যে কিভাবে আসলে ইকুইলিব্রিয়ামে, অর্থাৎ একটা মার্কেট কিভাবে আসলে, এই যে how does the equilibrium arises in a market or how does a market reach to equilibrium. So the first thing is price regulator. হ্যাঁ, প্রাইস এর একটা বিষয় থাকে যেটাতে হচ্ছে গিয়ে আমার প্রাইস রেগুলেটর হিসেবে আমার এখানে যেটা হয় যে আমার এখানে কিন্তু হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম আমরা রিচ করে আসি। আচ্ছা, প্রাইস রেগুলেটরের আগে আমি প্রাইস অ্যাডজাস্টমেন্ট আগে একটু বুঝাই দিই, তারপরে প্রাইস রেগুলেটরে যাব, পরের পয়েন্টটাতে একটু পরে আসবো। এটার কারণটা বলে দিচ্ছি, আমি ছবিটার কারণে যাচ্ছি, এটা তাহলে বয়ে যাব তো। আচ্ছা, আমি একটু স্টপ শেয়ারে যাচ্ছি, না আমি আমাদের বই যেটা ছিলেন এই জায়গাটা বই থেকে পড়াই, যেহেতু ছবিটা এখানে আছে। তো এটা জাস্ট আমরা যে ইকুইলিব্রিয়াম যেটাকে আসছিলাম সেখানে হচ্ছে গিয়ে আমার এখানে আমরা দেখতে পেলাম। তো যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ওই যে অপোজিট ডাইরেকশন আছে, আমরা অ্যাজ এ কনজিউমার যদি আমি ডিমান্ড কার্ভ থেকে দেখতে চাই, এটার অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি ব্ল্যাক ডট দিয়ে দেওয়া, দেখা যাচ্ছে যে ডিমান্ড কার্ভ আমরা দেখছি যে হায়ার প্রাইস, লাইক when the price is $2.5 আমরা মাত্র 5 ইউনিট ডিমান্ড করছি, বাট একটা লোয়ার প্রাইস যেমন ধরেন অনলি 50 সেন্ট যখন প্রাইস, উই ডিমান্ড মোর দেন 20 ইউনিটস অফ দ্যাট প্রোডাক্ট, 20 মিলিয়ন বার চকলেটের মনে হয় এটা ডিমান্ড করছে। সো অফ দ্যাট প্রোডাক্ট এনার্জি বার্স, মানে চকলেটের কথা বলেছে। ওকে, সো আমরা কিন্তু দেখা যাচ্ছে যে লোয়ার প্রাইসে বেশি ডিমান্ড করছে, হায়ার প্রাইসে কম ডিমান্ড করছে, বাট ফর দ্য সাপ্লায়ার এই যে লোয়ার প্রাইস যেটা 50 সেন্ট, এই দেখেন 50 সেন্টে যেখানে আমি 20 মিলিয়ন চকলেট কিনতে যাচ্ছি, সেখানে 50 সেন্টে সাপ্লায়াররা কোনো সাপ্লাই দিচ্ছে না, জিরো। বাট যেখানে $2.5 যখন প্রাইস হচ্ছিল, আমি অ্যাজ এ কনজিউমার ডিমান্ড করছিলাম হচ্ছে গিয়ে 5 million product, which is poor amount, but at $2.5 price, the supplier they will love to supply 15 million of that product, which means there is opposite direction. So then how we can reach to the equilibrium? So দেখা যাচ্ছে যে আমি হাই প্রাইসে কম কিনতে চাচ্ছি আর সাপ্লায়াররা হাই প্রাইসে বেশি সাপ্লাই করতে চাচ্ছে, এইভাবে অপোজিট ডায়লেমাতে যেতে যেতে যেটা হয় যে আমরা আসলে কখনোই একটা ব্যালেন্সিং পয়েন্টে আসতে পারি না। তখন আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে গিয়ে সাপ্লায়াররা চিন্তা করে, অ্যাজ এ সাপ্লায়ার চিন্তা করেন যে আমি যদি হাই প্রাইসে রাখি তাহলে তো আমার প্রোডাক্ট সেল হবে না, প্রোডাক্ট সেল না হলে তো আমি আসলে সার্ভাইভ করতে পারবো, তো আমাকে এখন একটা প্রাইস চুজ করতে হবে যে প্রাইসে কনজিউমাররা আমার প্রোডাক্ট কিনবে। ইন দ্য সেম ওয়ে আমি কনজিউমার, আমিও চিন্তা করছি যে আমি হায়ার প্রাইসে আমি প্রোডাক্টটা কিনতে পারছি না, কিন্তু আমাকেও তো কিছু কম্পেনসেট করতে হবে, আদারওয়াইজ তো আমাকেও তো এই প্রোডাক্টটা লাগবে, আদারওয়াইজ তো আমি প্রোডাক্টটা মানে কি বলা যায়, আমি তো এটা কনজিউম না ধরে নিচ্ছি যে আমাদের ডেইলি নেসেসারি টাইপের প্রোডাক্ট, সো আমি যদি প্রোডাক্টটা কনজিউম না করতে পারি তাহলে তো আমি সার্ভাইভ করতে পারবো না। এরকম এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। যেমন দেখবেন যে সাপোজ এখন যদি চালের দাম বেড়ে যায়, যতই দাম বাড়ুক আমরা কিন্তু কিছু না কিছু, মানে আমাদের সিস্টেম থেকে দাম বাড়লে আমরা কম কিনবো, কিন্তু তারপরও কিছু অ্যামাউন্টের কিন্তু চাল দেখবেন ঠিকই আমরা কিনবো, অর্থাৎ যতটুকু না কিনলেই না, এরকম একটা। এই যে এটাই বলছে যে প্রাইস রেগুলেটস আওয়ার বাইং এন্ড সেলিং প্ল্যান।
আমি যে প্রাইসটাতে মানে আমার যে প্রাইসটা হবে সে প্রাইসে দেখা যায় যে আমাকে কিন্তু কিছুটা হলেও মোটিভেটেড করবে যে ঠিক আছে আমার সেলিং প্ল্যানে আমি কিছুটা হলেও চেঞ্জেস আনছি বা বাইং প্ল্যানে আমি কিছুটা হলেও কিন্তু চেঞ্জেস আনছি। এটাকেই বলছে যে প্রাইস অ্যাক্ট অ্যাজ এ রেগুলেটর। সো দেখা যাচ্ছে যে তখন আমরা কিছু ছাড় দিই, কনজিউমার এন্ড থেকেও ছাড় দিই, প্রডিউসার এন্ড থেকেও ছাড় দিই। ছাড় দেওয়ার প্রশ্নটা এখানেই আসে। তো দেখা যায় যে আমি হয়তো চিন্তা করি যে ঠিক আছে আমি একটু এই হায়ার প্রাইসে থেকে একটু প্রাইস কমাক, আমি একটু বেশি কিনবো, এরকম একটা চিন্তা করতে করতে তখন আমরা ডিমান্ড কার্ভের নিচের দিকে আসা শুরু করি, অর্থাৎ আমরা আমাদের ডিমান্ড বাড়াতে থাকি এবং প্রাইসটাও কিন্তু সেই ক্ষেত্রে কমে আসছে। একইভাবে সাপ্লায়াররা কি করতে থাকে, তারাও কিন্তু তাদের সাপ্লাইটা হচ্ছে প্রাইসটা হচ্ছে গিয়ে কমাতে থাকে। সো তাদের সাপ্লাইটা স্লাইটলি কমতে থাকে কিন্তু প্রাইসটাও তার সাথে কিন্তু কমে আসে। এইভাবে কনজিউমাররাও তাদের ডিমান্ড বাড়াচ্ছে, প্রাইস একটু কমছে, সাপ্লায়াররাও তাদের সাপ্লাই একটু একটু করে কমাচ্ছে বা প্রাইস একটু হচ্ছে গিয়ে একটু একটু কমছে। এভাবে আমরা ইকুইলিব্রিয়ামে চলে আসি। অথবা যদি নিচে থেকে আসি, নিচ থেকে যেটা দেখতে পাচ্ছি যে কনজিউমাররা হচ্ছে গিয়ে ডিমান্ড কমাই দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে প্রাইস বেড়ে যাচ্ছে, অথবা সাপ্লায়াররা তারা হচ্ছে প্রাইস একটু বাড়াই দিচ্ছে এবং বাড়িয়ে হচ্ছে সাপ্লাই বাড়িয়ে দিচ্ছে। এইভাবে করে কিন্তু আমরা আস্তে আস্তে একটা সময় ইকুইলিব্রিয়ামে রিচ করি। সো এইভাবে করে কিন্তু আমরা ইকুইলিব্রিয়ামে আসতে পারি। এটা গেল হচ্ছে প্রাইস রেগুলেশন কিভাবে আসি। সেকেন্ড পয়েন্ট যেটাকে বলছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট। আমরা যেখানে প্রাইস অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, এখানে আসলে শর্টেজ এন্ড সারপ্লাস এই দুটো সিচুয়েশন নিয়ে কথা বলবে। তো সেম ছবিটাতে আমি আবার আসবো। আচ্ছা, আমি বারবার হচ্ছে কয়েকজনকে মিউট করে দিচ্ছি। এই যে অ্যানোনিমাস, আপনি কে? বারবার আনমিউট হয়ে যাচ্ছেন কেন? তাদেরকে মিউট করে দিচ্ছি। সো এখন দেখেন যে আপনাদের আমি সবাইকে মিউট আনমিউট করে দিয়েছি। সো আপনি চাইলে এখন আনমিউট হতে পারবেন না। কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন। সো এখন যেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামের অ্যাবোভ কিছু পয়েন্ট আমরা দেখি। এই ইকুইলিব্রিয়ামে অ্যাবোভ অংশটা দেখেন এখানে অলরেডি লিখেছে দিস ইজ সারপ্লাস সিচুয়েশন। ওয়াই? আমরা এটার জন্য একটা র্যান্ডম পয়েন্ট আবার নিই। তো আমরা বলছি যে দ্য অ্যাবোভ পয়েন্ট অফ ইকুইলিব্রিয়ামের উপরে যে কোনো পয়েন্ট নিলে আমরা আসলে সারপ্লাস পাচ্ছি। তো আমি একটু উপরের দিকেই পয়েন্ট নিলাম বোঝার জন্য। তো আমাদের কথা যেটা ছিল যে ইকুইলিব্রিয়ামের উপরে যে পয়েন্টটা নিচে এগুলাকে আমরা বলছি হচ্ছে সারপ্লাস। সারপ্লাস মিন্স কি, মানে বেশি। আচ্ছা দেখি তো আসলে বেশি হয় কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আপার প্রাইসটা নিচ্ছিলাম সেই প্রাইসে আমাদের এই যে আমি একটা ব্ল্যাক স্ট্রেট লাইন আঁকলাম, সেটা দেখলাম যে ইট passes the demand curve at this point and from there we find out the quantity demand is 5 million and it passes the supply curve at this point, so from there we find out the quantity supplied is 15 million. So আমার quantity demand হচ্ছে 5 million but quantity supplied হচ্ছে 15 million, which means আমার কি বেশি বেশি সাপ্লাই না? আপনি বলবেন বেশি সাপ্লাই কেন ম্যাডাম? বেশি সাপ্লাই এই কারণে যে প্রাইস হাই এই জন্য সাপ্লাই বেশি, আর প্রাইস হাই বলে আমার ডিমান্ড কম। তাহলে মার্কেটে কি হবে? মার্কেটে অতিরিক্ত প্রোডাক্ট চলে আসবে না? So above the equilibrium, the price level is higher than the consumer expectation. That's why they demand less. But above the equilibrium, the price level is it's higher for the producer, so they love to supply more at that higher price. So in that cases যেটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে মার্কেটে অতিরিক্ত প্রোডাক্ট চলে আসে, এটাকে আমরা বলি সারপ্লাস। একইভাবে আমরা যদি, যেহেতু র্যান্ডম পয়েন্টে ড্রই করা হয়ে গেছে, একইভাবে আমরা যদি বিলো দ্য সাপ্লাই কার্ভ একটা পয়েন্ট নেই, দেখা যাচ্ছে এই একই জিনিস দেখতে পাবেন। আমি এখন আবার জাস্ট একটা গ্রিন লাইন দিলাম। তো সেখানে দেখা যাচ্ছে যে সাপ্লাই কার্ভের নিচে যদি সরি ইকুইলিব্রিয়ামের নিচে যদি আপনি কোনো পয়েন্ট নেন, সে দ্যাট সিচুয়েশন ইজ কল্ড শর্টেজ। দেখেন এখানে শর্টেজ মেনশন করা আছে। তো শর্টেজে দেখা যাচ্ছে যে এট লোয়ার প্রাইস কি হবে, আমরা বেশি কিনতে চাই কনজিউমার, বাট লোয়ার প্রাইসে সাপ্লাইরা কম দিতে চায়। আমরা সেটাই দেখতে পাচ্ছি শর্টেজ সিচুয়েশন আমরা যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এখানে at that প্রাইস আমরা ডিমান্ড করছি, আমাদের ডিমান্ড এখানে 15 মিলিয়ন, বাট আমার এখন সাপ্লাই অনলি 5 মিলিয়ন। উল্টা হয়ে গেল, আগে ছিল ডিমান্ড 5 মিলিয়ন আর এখন ডিমান্ড হয়ে গেল 15 মিলিয়ন। কিন্তু আমার তো মার্কেটে প্রোডাক্ট নেই, প্রাইস যেহেতু লো আমি সাপ্লাই লো দিচ্ছি।
সো দ্যাট কি হচ্ছে, মার্কেটে আমার একটা এক্সেস ডিমান্ড বা একটা শর্টেজ, আমি প্রোডাক্ট চাচ্ছি পাচ্ছি না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। সো মেইনলি মনে রাখার সহজ উপায় হচ্ছে above the equilibrium the price level is high, so that there is surplus situation, and below the equilibrium the price level is low, that's why there is a shortage situation. At surplus there is excess supply, and at shortage there is a shortage, less supply, or you can say there is excess demand. এখন আসি যে সারপ্লাস সিচুয়েশন থেকে কিভাবে আমরা ইকুইলিব্রিয়ামে আসবো, যে কোনো একটা বললেই বুঝে যাবেন। সো যেটাকে আমরা সেকেন্ড পয়েন্ট দিয়ে ধরছিলাম যে প্রাইস অ্যাডজাস্ট টুয়ার্ডস টু দ্য ইকুইলিব্রিয়াম। প্রাইস অ্যাডজাস্টমেন্টটা যেটাকে আমরা বলছি, যে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা কিভাবে, প্রাইস রেগুলেটর তো বুঝলাম, প্রাইস অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হয়। তো আমি শর্টেজ দিয়ে বুঝাই ওই একই রকম বিষয়টা, যে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমি 15 মিলিয়ন ডিমান্ড করছি বাট আমার সাপ্লাই অনলি হচ্ছে গিয়ে 15 মিলিয়ন, তাহলে আমি এখন কি করতে পারি? এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে তাহলে আমি সাপ্লায়াররা চিন্তা করবে যে আরে মার্কেটে তো ডিমান্ড আছে, তাহলে আমি একটু প্রাইস হাই চার্জ করি, তাহলেও তো কনজিউমাররা কিনবে। আর আমি অ্যাজ আ কনজিউমার চিন্তা করছি আমি এত ভালো প্রোডাক্ট পাচ্ছি এত কম দামে, তাহলে একটু দাম বাড়িয়ে দিয়েছে, আমি কিনি না। এইভাবে দেখা যাবে যে সাপ্লায়াররা, শর্টেজের কথা বলছে, সাপ্লায়াররা দেখা যাবে যে সাপ্লাই আস্তে আস্তে একটু একটু করে বাড়াতে থাকবে, এবং অবভিয়াসলি প্রাইসটা একটু হাই ক্লেম করবে। আর একইভাবে কনজিউমাররাও তারা ওই হাই প্রাইসে একটু একটু করে কিনতে থাকবে, কিন্তু তখন দেখা যাবে যে আগে যেভাবে ডিমান্ড করছিল সেভাবে করবে। এভাবে আমরা ডিমান্ড কমাতে থাকবো, সাপ্লায়াররা সাপ্লাই বাড়াতে থাকবে, এভাবে আমরা ইকুইলিব্রিয়ামে রিচ করে যাই। এটাকে বলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। উল্টা আসি যদি সারপ্লাসে যেটা হয়, এখানে এক্সেস প্রাইস, এখানে প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এক্সেস প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসে, তখন সাপ্লায়াররা চিন্তা করছে তাহলে আমি একটু প্রাইস কমাই দিই। প্রাইস কমাই দিলে যেটা হবে যে কনজিউমাররা কিনবে। তো ঠিক একইভাবে ওরা একটু প্রাইস কমাই দিচ্ছে, দিয়ে সাপ্লাইটা একটু কমায় দেয়। আর কনজিউমাররা যেটা করে, তারা যখন দেখে যে সাপ্লাইটা কমে আসছে, সরি প্রাইসটা যখন কমে আসছে, তখন তারা একটু ডিমান্ড বাড়ায় দেয়। এভাবে আমরা একটু একটু করে ডিমান্ড বাড়াতে থাকি, প্রাইসটাও কমতে থাকে, আর সাপ্লায়ার আস্তে আস্তে সাপ্লাইটা কমাতে থাকে। এইভাবে এই ডিমান্ড বাড়ছে, সাপ্লাই কমছে, এইভাবে একটা সময় আমরা আবার ইকুইলিব্রিয়ামে রিচ করে যাচ্ছি। এভাবে আমরা চলে আসি। তো এইভাবে প্রাইস রেগুলেটরের কথা বলি, দুটো অলমোস্ট সেম মেকানিজমই। আর প্রাইস অ্যাডজাস্টমেন্ট মানে প্রাইস রেগুলেটরে হচ্ছে আমাদের বাইং বা সেলিং প্ল্যান নিয়ে কথা বলে, আর প্রাইস অ্যাডজাস্টমেন্টে হচ্ছে প্রাইসটা কিভাবে আসলে অ্যাডজাস্ট করে সেটা নিয়ে কথা বলে। এইভাবে আমরা দেখা যায় যে একটা মার্কেট ইকুইলিব্রিয়ামে কিন্তু রিচ করে যায়। এবার আসি যে ডিফিকাল্ট কিছু সিচুয়েশন হতে পারে না, যেমন একটা মার্কেট ইকুইলিব্রিয়ামই ছিল, ডিমান্ড চেঞ্জ হয়ে যেতে পারে কোনো কারণে, অথবা কোনো কারণে সাপ্লাই চেঞ্জ, মানে ডিমান্ড চেঞ্জ হতে পারে, মানে ডিমান্ড বাড়তেও পারে কমতেও পারে, সাপ্লাইও বাড়তে পারে কমতে পারে, বা বোথ চেঞ্জেস হতে পারে। কি হতে পারে? সো এটা আসলে আঁকলেও হয়, আপনারা একটু বাসায় এই ছবিগুলো একটু প্র্যাকটিস করেন। সেটা হচ্ছে দেখেন, এখানে আমরা যে 3.8 ইমেজটা দেখছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি there is a change in demand, that means there is a increase in demand। হতেই পারে যে এনার্জি বার, অর্থাৎ কোনো একটা কারণে আমরা জানতে পারলাম, সাপোজ ধরেন জানলাম যে এখন করোনার সময় যদি এনার্জি বার বেশি খাই তাহলে আমাদের করোনা কম হবে, কারণ আমরা কি করব, প্রাইস যাই হোক করোনার ডিমান্ড বাড়াই দিব না, বাড়াবো না কমাবো? বাড়াবো ম্যাম। অবশ্যই বাড়াবো। তাহলে একটু দেখি এই কনসেপ্টটার আগে, যেমন এই যে মাস্কের ক্ষেত্রে এটা হয়েছে। সো মাস্কের মার্কেটে যেটা ছিল, ধরেন এই this blue line was the previous mass demand, and this blue line is the previous mass supply. So the equilibrium price was $1.5, and the equilibrium demand is that means the demand and supply both, that means the equilibrium quantity is 10 million mask। আমি জাস্ট মাস্কের কথা বলছি। এখন যেটা হলো, এই করোনার কারণে আমাদের মাস্কের ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ড বেড়েছে, কিন্তু সাপ্লাইয়ের কথা কিন্তু বলিনি, কারণ মাস্ক চাইলেও আমি সাথে সাথে সাপ্লাই কিন্তু বাড়াইতে পারবো না, কারণ ওটা তৈরি করার বিষয় আছে, টেকনোলজিস লাগবে, আই নিড দ্যাট টেকনোলজি। এইভাবে চাইলে আমাদের দেশে কিন্তু মাস্কে দেখবেন যে প্রথম দিকে তেমন কোনো সাপ্লাই ছিল না, বিকজ আমরা জানতাম না কেমনে তৈরি করতে হয়, কিন্তু তখন কিন্তু ডিমান্ড বেড়ে গেছে। এখন দেখেন কি হলো, আমার যেই আমরা দেখলাম যে করোনা চলে আসলে আমাদের মাস্কের ডিমান্ড বেড়ে গেল। সো ডিমান্ড কার্ভটা কি করলো, ডিমান্ড বাড়া মানে কি আমরা লেফট ওয়ার্ডে মুভ করব,
সরি ভুল বলছি, বাহিরের দিকে মানে আপওয়ার্ডে মুভ করে যাব। আমার সেটাই হলো, দেখা গেল যে যেই মাস্কের ডিমান্ড বেড়ে গেল আমরা আপওয়ার্ডে মুভ করলাম, বাহিরের দিকে গেলাম। সো আমরা উই গেট এ নিউ ডিমান্ড কার্ভ। কিন্তু আমাদের সাপ্লাই বাড়ায় না। কেন সাপ্লাই বাড়ায়? রিজনে বললাম, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য টেকনোলজি টু প্রডিউস মাস্ক। So now from the new demand curve from this pink line and from the old supply curve, we find out there's a new equilibrium point. দেখতে পাচ্ছেন নতুন ইকুইলিব্রিয়ামটা কোথায় আসছে? আমরা কি দেখতে পাচ্ছি সেটা? আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন যে ডিমান্ড কার্ভ, আমি জাস্ট একটু বোঝানোর জন্য এই যে এটা আমাদের নতুন ডিমান্ড কার্ভ। তো সেখান থেকে আমরা দেখতে পেলাম এই নতুন ডিমান্ড কার্ভটা আমার পুরাতন সাপ্লাই কার্ভের সাথে পাস করে কিন্তু নতুন একটা ইকুইলিব্রিয়াম পেল। এই পয়েন্ট ছাড়া তারা কিন্তু আর কোথাও পাস করে না। তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে নাও দ্য প্রাইস লেভেল ইজ অবভিয়াসলি আগের থেকে $1 বেড়ে গেছে, এবং অবশ্যই কোয়ান্টিটি সাপ্লাই মানে কোয়ান্টিটিটাও চেঞ্জ হয়েছে, 10 থেকে 15 মিলিয়ন হয়ে গেছে। সো ওই যে মাস্কের কথা দিয়ে এক্সাম্পল দিছিলাম, দেখেন মাস্কের যখনই করোনার সময় ডিমান্ড বেড়ে গেল, কি হলো? সাপ্লাই তো নাই বাজারে, মাস্কের দাম বেড়ে গেল না অনেক, অত্যাধিক দাম। যে মাস্কের দাম $2 বা $1 পার পিস ছিল, সেই মাস্ক আমরা 50 টাকা দিয়েও কিনেছি, অনেকে 100 টাকা দিয়েও কিনেছি, কিনি নাই সার্জিক্যাল মাস্ক কিনতে হয়েছে। এটাই হয়েছিল, বিকজ সাপ্লাই নাই, ডিমান্ড বেড়ে গেছে, তখন ইকুইলিব্রিয়ামটা অ্যাডজাস্ট করে গেছে। আগে যেখানে ইকুইলিব্রিয়াম ছিল $1.5, সেটা $2.5 চলে গেছে। এরকম হতে পারে। এখন বলবেন যে ম্যাডাম এটা বুঝবো কি করে? এটা এরকম কার্ভ গুলো ড্র করে আমাদের বুঝতে হবে কিভাবে হয়। এখন আসি অন্য কেস দেখি, যে যেখানে এমনও তো হতে পারে ডিমান্ডটা কমে যাচ্ছে। তো সবগুলো ছবি মনে হয় দেয় নাই, থাকার কথা। আচ্ছা, সাপ্লাই চেঞ্জটা দেখিয়েছে। আচ্ছা, আমি না হলে না দেখলে আমি একটা র্যান্ডম ছবি এঁকে দেখাবো। এখন তো এরকমও হতে পারে যে এটা বললাম যে ডিমান্ডটা বেড়ে গেছে, হতে পারে না যে সাপ্লাই ডিমান্ডটা কমে গেছে, এরকম সিচুয়েশন হতে পারে। যেমন আমি আরেকটা ছবি আঁকি যেখানে আমরা দেখবো যে ডিমান্ডটা কমে গেছে, সাপ্লাই অ্যাজ ইট ইজ আছে। তো আমি আবার একইভাবে র্যান্ডম একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস নিলাম। যেহেতু ওরা ডিফারেন্ট কালার দিয়ে এঁকেছে, আমাকে ওইভাবে আঁকতে হবে। সো আমার এই ব্লু লাইনটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ডিমান্ড কার্ভ, and this blue line is the previous supply curve. So from there আমরা equilibrium price ধরেন পেয়েছিলাম, suppose just random একটা কোণে 10 নিলাম, কোয়ান্টিটি ধরেন 100 ছিল, এরকম ছিল প্রোডাক্টের জন্য। এটা কিসের ডিমান্ড দেবো? করোনার কারণে কোনটা ডিমান্ড কমে গেছে? করোনার কারণে ডিমান্ড কমেছে কিসের? ক্লোথের ডিমান্ড কমে গেছে, বিকজ আমরা বাসা বাইরে যাই না, তাই না? কাপড়ের অনেক ডিমান্ড কমে গেছে না? জি ম্যাম। ক্লোথের ডিমান্ড কমে গেছে, আচ্ছা সেটা দিব। সো করোনার কারণে কি হলো? আমার ক্লোথের ডিমান্ড কমে গেছে। সো নাও দ্য ডিমান্ড কার্ভ ইজ দিস রেড লাইন। তো এখন দেখেন সাপ্লাই কিন্তু কমে নাই, কারণ আমার ক্লোথে যে অ্যাভেলেবল টেকনোলজি আছে সেটা তো আছে, ওই পরিমাণে ক্লোথ তৈরি করছে। সাপ্লাই কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে কি হলো দেখেন, আগে যে ইকুইলিব্রিয়াম ছিল 10, এখন কিন্তু সেটা নাই, কারণ নতুন ডিমান্ড কার্ভ চলেছে, যেটা রেড লাইন দিয়ে দেখতে পাচ্ছি, এবং সেটা দেখতে পাচ্ছি যে আমার পুরাতন সাপ্লাই কার্ভের সাথে কিন্তু সেটা ডিফারেন্ট পয়েন্টে পাস করে গিয়েছে, তাই না? তো সেই ডিফারেন্ট পয়েন্ট থেকে আমরা দেখলাম ইকুইলিব্রিয়াম কিন্তু চেঞ্জ হয়ে গেল, এবং দেখতে পাচ্ছি যে এখানে প্রাইসটাও কমে গেছে, কোয়ান্টিটি ডিমান্ডটা মানে এখানে কোয়ান্টিটি যেটা সেটা, উদাহরণ প্রাইসটা হয়তো এখন 8 নিলাম আর কোয়ান্টিটিটা হয়তো 50 নিলাম, 50 না 80 নিলাম। সো দেখেন এখানে প্রাইসটাও কমে গেছে আর কোয়ান্টিটিটাও কিন্তু এখানে আমার চেঞ্জ হয়ে আসছে। এখন একটু খেয়াল করে যদি দেখেন, দেখবেন যে আমাদের ক্লোথের মার্কেটে কিন্তু ক্লোথের দাম নর্মাল টাইমের তুলনায় একটু কম, বিকজ দেখবেন যে বিশেষ করে অনলাইনে সেল গুলো দেখলে বুঝবেন যে ক্লোথের ডিমান্ড বেশ কম। যেমন আমি একটা জিনিস নোটিস করি, মেয়েদের যে কসমেটিক্স গুলো আছে সেগুলোর বেশ প্রাইস কম। যে লিপস্টিক আমি 1050 দিয়ে কিনেছি, সে লিপস্টিকের প্রাইস আমি কয়েকদিন আগে দেখি 400 টাকা, 400 টাকা, 500 টাকা, এরকম বিভিন্ন রকম সেলে। আমি বুঝলাম যে আমি আমার নিজের কথাই দেখি যে আমি বাইরেই যাচ্ছি না, আমার তো কসমেটিক্স লাগেই না, মানে বাইরে যাচ্ছি আমার তো আর কসমেটিক্স লাগে বাইরে যাওয়া দরকার পড়ে না, মুখটা পুরাটাই মাস্ক দিয়ে ঢাকা থাকে, তবে কি কসমেটিক্স লাগাবো? আমার কোনো কসমেটিক্সই লাগছে না। তো সেটা কি হচ্ছে, এগুলো প্রোডাক্ট গুলো কি নষ্ট হচ্ছে না? তাহলে প্রোডাক্ট গুলোকে সেল করতে হবে, তখন কি হচ্ছে,
এই যে তারা বাধ্য হচ্ছে যে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমার ডিমান্ড কমে গেছে, সো ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে প্রাইসও যেমন কমে যাচ্ছে, তেমনি মার্কেটে কিন্তু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও কমে আসছে। ঠিক একইভাবে চাইলে আমরা সাপ্লাইয়েরও সেম চেঞ্জেসটা দেখাতে পারি। যেমন এর পরের ছবিটা যেটা এখানে আছে, সেখানে দেখাচ্ছিল যে হোয়াট হ্যাপেন ইফ দেয়ার ইজ চেঞ্জ ইন সাপ্লাই। হতেই পারে সাপ্লাই চেঞ্জ হচ্ছে, যেমন এখানে ডিমান্ড কার্ভ অ্যাজ ইট ইজ আছে, সাপ্লাই কার্ভটা আমরা দেখতে পাচ্ছি বেড়ে গেছে, ইনক্রিজ করেছে, এবং সেখানেও দেখতে পাচ্ছি সাপ্লাইটা যখন ইনক্রিজ করেছে প্রিভিয়াস ইকুইলিব্রিয়াম থেকে আমার কিন্তু এখানে ইকুইলিব্রিয়াম প্রাইসটা ফল করেছে এবং কোয়ান্টিটি সাপ্লাই মানে কোয়ান্টিটিটা কিন্তু বেড়েছে। এটা কিরকম হতে পারে? এখন ধরেন যদি মাস্কের কথা যদি বলি, এখন কিন্তু মাস্কের প্রাইস আবার অ্যাজ ইট ইজ চলে আসছে। কিভাবে? বিকজ আমরা এখন টেকনোলজিটা অলরেডি লার্ন করে ফেলেছি, সো আমরা ওইভাবে মাস্ক সাপ্লাই দিতে পারছি। মাস্ক যখন সাপ্লাই দিতে পারছি, সো দ্যাট আমার প্রোডাক্ট চলে আসছে, আমি মাস সাপ্লাই দিতে পারছি, মার্কেটে এক্সেস সাপ্লাই চলে আসছে, সো দ্যাট আমার তো ডিমান্ড অ্যাজ ইট ইজ আছে, আর তো দরকার নেই, তো মার্কেটে প্রাইসটা কমে আসছে, এরকম হতে পারে। অথবা ধরেন ওয়েদার কন্ডিশনের কথা আসে, এখন যদি সাপোজ মার্কেটে প্রচুর পোট্যাটো চলে আসে, আমরা তো আর অত পোট্যাটো খাই না, মানে পোট্যাটো তো ইজ নট আওয়ার মেইন ফুড ইজ রাইস। তো পোট্যাটো যদি আপনার হচ্ছে ওয়েদার কন্ডিশনের কারণে খুব ভালো পোট্যাটো হলো, এবার আমরা অনেক এক্সেস সাপ্লাই চলে আসলো, দেখা যাবে যে প্রাইস কিন্তু অটোমেটিক্যালি ওই সময় কমে যায়। এটার কারণ বিকজ আমরা সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, তো ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে তখন দেখা যায় যে একটু প্রাইসও ফল করে প্লাস সাপ্লাইটাও বাড়ে। তো এইভাবে আবার একইভাবে আপনি বলতে পারেন ম্যাডাম সাপ্লাই কমে যেতে পারে না? হ্যাঁ, কমতে পারে। আমি লাস্ট একটা ছবি দেখাতে যাচ্ছি, এখানে এই যে এইটাতে আসতে যাচ্ছে, আমি এখানে অনেক রকমের অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছি, একটু নিজেরা দেখলেই বুঝতে পারবো, এটা খুব কঠিন কিছু না, যেহেতু আপনাদের অলরেডি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো এখানে প্রথমে অরিজিনাল ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ দেখিয়েছে, দেন দেখিয়েছে যে সাপ্লাইটা বেড়ে গেছে, তখন ইকুইলিব্রিয়ামে কেমন চেঞ্জ হচ্ছে, সাপ্লাইটা কমলে কেমন হচ্ছে, দেন এই পয়েন্টে দেখাচ্ছে যে দের ইজ এ মানে ডিফারেন্ট টাইপের সাপ্লাই চেঞ্জেসটা দেখিয়েছে। একইভাবে যখন when there is changes in demand curve সেটাও দেখিয়েছে, then when there is a changes in demand and supply both সেখানেও দেখিয়েছে। সো জাস্ট একটু ছবিগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা আসলে সিচুয়েশনটা বুঝবো। যেমন এইখানে একটু আসে মজার ব্যাপার হচ্ছে, দেখেন এখানে ইকুইলিব্রিয়াম সেম, বিকজ our original demand and supply curve this blue line, এই ব্লুটা হচ্ছে আমাদের এখানে অরিজিনাল। নতুন সাপ্লাই কার্ভ আসলো, ঠিক যতটুকু সাপ্লাই বেড়েছে ঠিক ততটুকুই আমার আবার ডিমান্ড ফল করেছে। আমি কিভাবে বুঝলাম ডিমান্ড ফল করেছে? বিকজ আমি দেখলাম মাই ডিমান্ড কার্ভ মুভ টু দ্য লেফট ওয়ার্ড and my supply curve move to the right ward. ডিমান্ড কার্ভ লেফট ওয়ার্ডে গেলে মানে ডিমান্ড কমে, আর সাপ্লাই কার্ভটা ডান সাইডে গেলে মানে সাপ্লাই বাড়ে। তো ঠিক দুটো চেঞ্জেসটা সেম হওয়ার কারণে আমার নিউ ইকুইলিব্রিয়ামটা কিন্তু সেম। বাট ইন দিস ফিগার লাইক at the E figure the increase in demand is higher than the sorry my mistake, I'm ভুল বললাম, the increase in supply is just equal the increase in demand. সো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওর ইকুইলিব্রিয়ামটা কিন্তু সেম আছে, মানে দুইটা মানে বেশ বড় ধরনের চেঞ্জেস হয়েছে, কিন্তু দুইজনের চেঞ্জেসটা সমান, এই কারণে কিন্তু আমরা ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। সো এমন কোনো কথা নাই যে সব সময় যে আসলে প্রাইস বাড়বে বা কমবে, এরকম না, জাস্ট এরকম বিভিন্ন ডিফারেন্ট মেকানিজম আসতে পারে। সাপ্লাই আর ডিমান্ড যদি সেম হয়, হ্যাঁ, মানে চেঞ্জেসের কোয়ান্টিটিটা যদি সেম হয়, কার্ভের শিফটিংটা যদি সেম হয়, এটা হচ্ছে কি সেরকম। যেমন আমি এইচ নাম্বার ফিগারটাতে যদি দেখি, দেখেন আমাদের অরিজিনাল ডিমান্ড কার্ভের থেকে আমাদের যে নিউ ডিমান্ড কার্ভ, এটা যতটুকু চেঞ্জেস হয়েছে, ইনক্রিজ করেছে অবভিয়াসলি এখানে। আমাদের অরিজিনাল সাপ্লাই কার্ভের থেকে নিউ সাপ্লাই কার্ভটা এখানে সাপ্লাইটা বেশ কমে গেছে। সো দ্যাট দেখেন নতুন ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ পাস করে আমার এই কারণে যেটা হলো সাপ্লাইটা কমেছে, ডিমান্ডটা বেড়েছে। এখানে যেটা হলো যে সাপ্লাই কমে গেছে, আবার একটু বুঝেন, সাপ্লাই কমেছে ডিমান্ড বেড়েছে, আমি ডিমান্ড কিন্তু বাড়িয়েছি, তো অটোমেটিক্যালি ইকুইলিব্রিয়াম দেখেন কোথায় অ্যাডজাস্ট করেছে, প্রাইসে, অর্থাৎ প্রাইস বেড়ে গেছে। আমি যেহেতু বেশি প্রোডাক্ট কিনতে চাচ্ছি, প্রাইস অটোমেটিক্যালি বেড়ে গেছে। আপনার নিজেরই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা এখানে আপনার ক্রিয়েট হয়ে যাবে, যেহেতু অলরেডি আপনার আইডিয়া হয়ে গেছে ইকুইলিব্রিয়াম নিয়ে। সো এখানে দেখা যায় যে আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হবে যে প্রাইসটা কেন বাড়লো, দেখবেন যে রিজনটা নিজেই খুঁজে পাচ্ছেন যে আমি তো বেশি ডিমান্ড করছি কিন্তু সাপ্লাই তো বাড়ছে না, সাপ্লাই কমে গেছে, সো আপনি কিন্তু পাবেন।
So that's it from this chapter. এখান থেকে আমি প্রচুর প্রশ্ন করি, অলরেডি আপনারা এক্সামও দিয়েছেন, হয়তো আপনি বুঝতে পেরেছেন যে এই যদি এখান থেকে তেমন কোনো কোশ্চেন আমি করিনি, বাট এই চ্যাপ্টার থেকে আসলে বেশ অনেকগুলো কোশ্চেন করার জায়গা আছে, এবং ইকুইলিব্রিয়াম নিয়ে যেহেতু অনেকটুকু পড়ালাম, এখান থেকে আমরা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট কোশ্চেন করব। নেক্সট উই উইল স্টার্ট দ্য চ্যাপ্টার হুইচ ইজ এলাস্টিসিটি। আজকে যে অনেকগুলো আমাকে আপনারা প্রশ্ন করছেন, এবং আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো এই কারণে দিচ্ছিলাম বিকজ ইটস রিলেটেড উইথ দ্য প্রাইস অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। প্রাইসিং এর বিষয়টা একটা আছে, তো একটা সময় দেখবে যে আপনি নীল হয়ে যাবেন, অর্থাৎ আপনার ব্রেনটা কাজ করবে না যে আমি আসলে তাহলে প্রাইসটা কি ক্লেম করব, যে ডিমান্ডের সাথে কিভাবে চেঞ্জেস হচ্ছে বা সাপ্লাইয়ের সাথে আমার প্রাইসে কিভাবে চেঞ্জেস হচ্ছে, তো চেঞ্জেস তো বুঝতে পারছি, তো প্রাইসটা ক্লেম করব কি করে। তো এখান থেকে আসলে আমরা একটা টার্ম আসি which is called elasticity. More specifically elasticity আমি বলতে যেটা বুঝি flexibility. So we will find out how flexible the demand of your product with changes of the price of that thing, or supply of that product with the changes of price of that thing. Price এর সাথে demand এর চেঞ্জেসটা কতটা flexible, বা প্রাইসের সাথে সাপ্লাই চেঞ্জেসটা কতটা ফ্লেক্সিবল, এটা যে টার্মটা দিয়ে আমরা মেজার করবো দ্যাটস কল এলাস্টিসিটি। এলাস্টিসিটি আমরা অনেকগুলো ক্ষেত্রে ইউজ করে থাকি, মেইনলি হচ্ছে দুটা ফ্যাক্টর, দ্যাট ইজ ডিমান্ড এন্ড সাপ্লাই দিয়ে আনা হয়। এছাড়া হচ্ছে কি ডিমান্ড সাপ্লাইয়ের সাথে ইনকাম অ্যাডজাস্টমেন্ট আমরা এখানে আনি অনেক সময়, ক্রস এলাস্টিসিটি আমরা যেটা আছে সেটাও আনবো। তো সবগুলো ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারে পড়বো। যদি টেবিল অফ কন্টেন্ট দেখেন চ্যাপ্টার 4 এর, এইটার মজা হচ্ছে এখানে দেখেন, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে পড়বো, তারপরে এলাস্টিসিটি অফ সাপ্লাই পড়বো, এবং বেশ কিছু এখানে পয়েন্ট আছে। তো টেবিল অফ কন্টেন্টে চলে গেছে, আমরা আমাদের একটু স্লাইডটা দেখি যে আমরা আসলে এই চ্যাপ্টার থেকে কি কি শিখবো। সরি, এটা তো পিডিএফ ওপেন করা। আমার কি এখনো এই স্লাইডটা দেখা যাচ্ছে? বইটা দেখা যাচ্ছে না। এলাস্টিসিটিটা কি এখন দেখতে পাচ্ছেন? আই হোপ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো আমরা এই চ্যাপ্টারে যেটা কি কি করবো সেটা একটু দেখতেছি। আমরা এলাস্টিসিটিটা নিয়ে প্রথমে আইডিয়া নেব, দেন ডিমান্ড এলাস্টিসিটি। ডিমান্ড এলাস্টিসিটিতে আমরা থ্রি টাইপস অফ এলাস্টিসিটি দেখবো: প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস এলাস্টিসিটি। দেন প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডে মেইনলি আমরা এমফাসাইজ করবো, এবং এখান থেকে ম্যাথস করে থাকবো কিছু। দেন হচ্ছে গিয়ে আমরা ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডটা দেখবো, আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো যে কখন এলাস্টিক হবে, কখন ইনএলাস্টিক বলবো, এগুলোও দেখবো। এটা মজার, মানে টার্ম গুলো খুবই মজার। তারপরে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডে যাব, দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে সাপ্লাইটা অবশ্য স্লাইডে অ্যাড করা নাই, আমি সাপ্লাইটা হয়তো বই থেকেও পড়াতে পারি অথবা আর একটা স্লাইড আপনাদেরকে বানিয়ে দিতে পারি। আজকে এতটুকুই রাখি, একটু আমাকে টাইম দেন, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, এন্ড যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে এখন আস্ক করতে পারে, কোশ্চেন গুলো নিয়ে শেষ করে দেবো। আর কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটা একটু স্টপ করলাম যেহেতু কারো কোনো কোশ্চেন নাই। So just last thing, your CR already uploaded our last class lecture. ওনার কিন্তু ওটা আপলোড করা আছে লাস্ট ক্লাস লেকচারে, যেহেতু আমি এটা রেকর্ড করিনি, সো ওটা দেখা যাবে যে আমার কিন্তু আমি যেভাবে আপলোড করে দিই ওই ফরম্যাটে থাকবে না, সো কাইন্ডলি ওটা আপনারা একটু ডাউনলোড করে নিতে। আচ্ছা, গুগল ক্লাসরুম থেকে কি ডাউনলোড করা যায় ক্লাস রেকর্ডিং? আমি যেহেতু কখনো এইভাবে শেয়ার করি না, আমি জানি না। যায় না, না ওখানে দেখতে হয়। না ম্যাম, চাই তো। তাই ম্যাম, ডাউনলোড করা যায় তো। না আমি মানে এই যে কিছু জিনিস একদমই জানি না, যেমন এটা জানি না যে গুগল ক্লাসরুম থেকে ভিডিও ডাউনলোড করা যায় কিনা। সবকিছু যায় ম্যাম। সবকিছু ডাউনলোড করা যায়, আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, স্টে সেফ। জি জি ম্যাম জি ইন্টারাপ্ট করছি ম্যাম, 1 to 5 প্রেজেন্টটা কি হয়েছিল? একটু লেট করে দিছিলাম। জি, দুইবার মনে হয় বলেছে আপনাকে, দিয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম 90 তে কি শোনা গেছে? 90? জি জি, আচ্ছা আমি দুইবার ক্রস চেক করি, দেখবেন যে কারো যদি অ্যাবসেন্ট হয়ে যায় আমি তার নামে অ্যাটলিস্ট সেকেন্ড টাইম কল করি যে উনি আসলে অ্যাবসেন্ট কিনা, যেটা আমি অনেক অনেক কাহিনী করে অ্যাটেন্ডেন্স নেই, তো আমি এটা করি। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দেবো। আর সবাইকে একটা রিকোয়েস্ট, বাংলাদেশে করোনা সিচুয়েশন আসলেই ভালো না,
মানে আসলেই ভালো না, আমি এটা ফেস করছি। তো আমি এই জন্য বুঝতে পারছি, আমি আমার বাসায় অলরেডি এফেক্টেড, আমার মা খুব অসুস্থ, কতটা অসুস্থ চিন্তা করতে পারবেন। তো হসপিটালে দৌড়াতে হয়েছে বা যেতে হচ্ছে, স্টিল নাও যেতে হচ্ছে। আমি আজকে মর্নিং ও হসপিটালে ছিলাম, morning থেকে আসছি। জি ম্যাম, দোয়া রইল তার জন্য। দোয়া তো অবশ্যই একটু করেন, আর হচ্ছে কি নিজেরাও সেফ থাকেন, কারণ দেখা যাচ্ছে যে এমন একটা অসুখ, আপনি চাইলেও দেখা যাচ্ছে যে আপনি কারো সেবা করতে পারবেন না, আপনি তার কাছে থাকতে পারবেন না, তার টেক কেয়ার করতে পারবেন না। So এটা যে কতটা পেইনফুল সিচুয়েশন, কতটা যে খারাপ লাগে আপনি চিন্তা করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি আমার মার ট্রিটমেন্ট হচ্ছে না ঠিক মতো, বাট আমার পক্ষে থাকা সম্ভব না, বা আমার পক্ষে কিছু করা সম্ভব না। অলরেডি আমি আমার মধ্যে সিনড্রোম দেখা দিচ্ছে। এখন আমি যদি অসুস্থ হয়ে যাই, না আমার টেক কেয়ার করার কেউ আছে, না আমি আমার মার কাছে টেক কেয়ার করতে পারবো। সো এইরকম সিচুয়েশন, এরকম একটা ডিজিজ, তো এইটা ম্যাম আপনি চিন্তা হসপিটালে রেগুলার যাচ্ছেন ম্যাম, আপনি একটু নিজের টেক কেয়ার করেন। অ্যাকচুয়ালি হসপিটাল গুলোতে তো খুবই, সমস্যাগুলো আমি বেশি হয়। আজকে কোভিড ইউনিটে ঢুকে শেষে কি করবো, আম্মুর ব্রেস্ট চেঞ্জ হচ্ছিল না।